হ্যালো বন্ধুরা, লোনলি এক্সপ্লেইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এপিসোডের শুরুতেই আমরা একজন শক্তিশালী যোদ্ধাকে দেখতে পাই, যে কিনা তার প্রতিপক্ষকে খুব যন্ত্রণা দিয়ে মারছিল। তারপর সে বলে, এখন আমি হলাম নতুন রাজা। তারপরে ওই যোদ্ধা যে এখন রাজা হয়ে গেছে, সে তার বাকি প্রতিপক্ষকেও অনেক সহজে হারিয়ে দেয় এবং তাদেরকেও খুবই যন্ত্রণার সাথে মেরে ফেলে। কিন্তু এই রাজা এখানেই থামে না, সে তার প্রতিপক্ষের এরিয়ার উপর বোম্বিংয়ের বৃষ্টি করে দেয়, যার ফলে ওই এরিয়ার মধ্যে যত মানুষ ছিল সবই মারা যায়। তারপর ওই রাজা বলে, এর সাথে আমি হয়ে গেলাম সবথেকে ডেঞ্জারাস রাজা। তারপর আমাদের ওই রাজাকে দেখানো হয় যে কিনা তার মুকুটের দিকে তাকিয়েছিল, কিন্তু সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার মনে হচ্ছিল সে পানির ভিতরে ডুবে যাচ্ছিল। তারপর সে একদম তার চোখ বন্ধ করে ফেলে, কিন্তু সে আবার চোখ খুলে দেখে। আর ওই রাজা সারপ্রাইজিংলি তার সামনে এক ইয়াং কাপলকে দেখতে পায়, যারা কিনা অনেক খুশি এবং অনেক ইমোশনাল ছিল। তারপর ওই কাপল বলে, ওয়েলকাম আর্থার, আমি তোমার বাবা রেনল্ড, আর এই হচ্ছে তোমার মা এলিস। আর এটা শুনেই রাজা, যে এখন আর্থার হয়ে গেছে, সে বুঝে যায় যে সে এখন নতুন লাইফে রিবর্ন হয়েছে। আর্থার এখন একটা বাচ্চা নাকি একটা রাজা, আর্থারের মাথায় এখন কিছুই ঢুকছিল না। আর্থার মনে মনে ভাবছিল যে আমি এতগুলো যুদ্ধ জিতেছি শুধু একটা বাচ্চার রূপে রিবর্ন হওয়ার জন্য। কিন্তু তারপর তার প্যারেন্টস রেনল্ড আর এলিস আর্থারকে আদর করা শুরু করে। আর এদিকে আর্থার তার মনে মনে ভাবছিল, আরে এরা আমাকে এত আদর করছে কেন? যাই হোক, আমি এনজয় তো করছি, কিন্তু এই শরীরে আমার অনেক আনকমফোর্টেবল লাগছে, আমি এর ভিতর থেকে বের হতে চাই। আর তারপর আর্থার বিছানায় পটি করে দেয়, যেটা দেখে আর্থারের মা এলিস আর্থারের অনেক ভালোভাবে কেয়ার করে, যেটা আর্থারের জন্য অনেক স্ট্রেঞ্জ ছিল। কিন্তু আর্থার তখন এমন কিছু দেখে, যা দেখার পর আর্থার অবাক হয়ে যায়, কারণ আর্থারের বাবা রেনল্ড তার শরীরের ভিতর থেকে একটা ম্যাজিক্যাল পাওয়ার বের করে, যার সাহায্যে রেনল্ড একটা বড় পাথরকে টুকরো টুকরো করে ফেলে। কিন্তু ওই পাথরের টুকরোর মধ্যে থেকে একটা টুকরো রেনল্ডের মাথায় এসে লাগে, কিন্তু তখন এলিস এসে তার হিলিং ম্যাজিক ব্যবহার করে রেনল্ডকে হিল করে দেয়। এই সব জিনিস আর্থারকে ফ্যাসিনেট করে দেয়। আর্থার এই নতুন দুনিয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। তারপর আমাদেরকে দেখানো হয় আর্থারের বাবা রেনল্ড বড় বড় বিস্ট মনস্টারকে খুব সহজে হারিয়ে দেয় তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে। আর্থারের জন্য এইগুলো খুবই নতুন ছিল। তার জন্য আর্থার তার আশেপাশে যা কিছু ঘটছিল তার থেকে জ্ঞান লাভ করছিল। আর তারপর এলিস আর্থারকে বলে, আর্থার চলো, তোমার এখন ঘুমানোর সময় হয়ে গেছে, তুমি একটু ঘুমিয়ে নেও। আর আর্থারেরও ঘুম আসা শুরু করে তখনই। আর্থার তার পাস্ট লাইফের কথা চিন্তা করে, যেখানে আর্থারের শান্তিতে ঘুমানোর স্বাধীনতা ছিল না, কারণ সব সময় তাকে মারার জন্য কেউ না কেউ এসেই পড়ত। কিন্তু এখন দিন যাওয়ার সাথে সাথে আর্থার একটু বড় হয়ে যায়। আর্থার এখন হামাগুড়ি দিয়ে একটি আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, যেখানে সে প্রথমবার তার ফেস দেখে আর মনে মনে বলে, তো এই হলো ছোট্ট আর্থার। সত্যি কথা বলতে গেলে আমি এখনো কমফোর্টেবল না এই শরীরে আর এই আর্থার নাম নিয়ে। আর তারপর আর্থার বাবুর আবার ঘুমানোর সময় হয়ে যায়, আর এলিস আর্থারকে অনেক সুন্দরভাবে ঘুম পাড়িয়ে সেখান থেকে নিজের কাজ করার জন্য চলে যায়। কিন্তু আমাদের আর্থার ভাই না ঘুমিয়ে সেখান থেকে নিচে নেমে তার ছোট ছোট পা দিয়ে আগে যাওয়া শুরু করে তার মার পিছন দিয়ে আর্থার লাইব্রেরির ঘরে চলে যায়। লাইব্রেরির ঘরে ঢুকে একটি বই বের করে আর্থার বলে, জ্ঞানী পাওয়ার, যেভাবেই হোক আমাকে এই দুনিয়া সম্পর্কে আরও বেশি জানতে হবে। আর্থার দেখল এই দুনিয়ার জিওগ্রাফিতে 3টি কিংডম আছে। প্রথম কিংডমটি ডোয়ার্ফদের, দ্বিতীয় কিংডমটি এলফদের এবং তৃতীয় কিংডমটি মানুষদের, যেখানে আর্থার ও তার পরিবার বাস করে। এই কিংডমটির নাম ছেপেইন কিংডম। এরপর আর্থার আরেকটি বই বের করে, যেটা ছিল ম্যাজিকের। এই দুনিয়ায় এতদিন কাটানোর পর আর্থার এতটুকু বুঝতে পেরেছে যে এই দুনিয়ার আগের দুনিয়ার তুলনায় বেশি উন্নতি হয়নি। কিন্তু এই দুনিয়ায় একটা মজার জিনিস আছে, সেটা হলো মানা পাওয়ার। মানা পাওয়ার এমন একটা পাওয়ার যা প্রতিটি মানুষের মধ্যে থাকে, যার সাহায্যে সে বিভিন্ন ধরনের ম্যাজিক স্পেল ব্যবহার করতে পারবে। আর এই যে মানাকে কন্ট্রোল করার অ্যাবিলিটি, এটা মূলত বংশগত। সাধারণত 100 জনের মধ্যে থেকে শুধু একজনের মধ্যে এই অ্যাবিলিটি পাওয়া যায়। আর এই মানার ইউটিলাইজেশনকে মূলত 2টি ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেমন প্রথমটি হলো অগমেন্টিং আর দ্বিতীয়টি কনজুরিং। অগমেন্টিংয়ের মধ্যে মানা শরীরকে এত বেশি শক্তিশালী করে দেয় যে শরীরকে একটি ওয়েপেনের মতো ব্যবহার করা যায়। অন্যদিকে যারা কনজুরার, তারা তাদের মানাকে প্রজেক্ট করে অন্য বস্তুকে কন্ট্রোল করতে পারে। আর্থার ধীরে ধীরে সবকিছু বুঝছিল যে মানাকে কন্ট্রোল করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো মানা কোর। এটি হচ্ছে শরীরে থাকা একটি নির্দিষ্ট জায়গা,
যেখানে শরীরে থাকা সব মানা এক জায়গায় চ্যানেলাইজ হয়। আর যে ব্যক্তি এই মানাকরের উপর কন্ট্রোল করা শিখে ফেলে সে একজন শক্তিশালী জাদুকর হয়ে যায়। এই পদ্ধতি আর্থারের জন্য তেমন নতুন কিছু না, কারণ আর্থারের দুনিয়ায়ও বেশ একই রকমের পদ্ধতি ছিল, যেটা আর্থার অনেক ভালোভাবেই শিখে ফেলেছিল। ওই অ্যাবিলিটির নাম ছিল কি। তারপর আর্থার ভাবে, আমি কি আমার আগের জীবনের নলেজ এই জীবনে ব্যবহার করতে পারবো? তারপর আর্থার নিজের শরীরের সব মানাকে একটি সেন্টারে আনার চেষ্টা করে, আর ধীরে ধীরে আর্থার এটা করেও ফেলে। কিন্তু তখন ওইখানে এলিস এসে পড়ে আর আর্থারকে বলে, আর্থার বাবু, তুমি এইখানে কি করছো? আর দেখে মনে হচ্ছে তুমি আবার পটি করে দিয়েছো। দাঁড়াও, আমি তোমাকে আর একটা ডাইপার পরিয়ে দিচ্ছি। এইসব আর্থারের একদম ভালো লাগছিল না, আর এরকমই দিন কাটছিল। আর আমাদের 2 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আর্থার এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু এলিসের একটাই দুঃখ রয়ে গেছে যে আর্থার এখনো একবারও হাসেনি। আর তখন আমরা রেনল্ডকে দেখতে পাই, যে কিনা তার বাচ্চাকে তলোয়ার বাজি শেখাতে ব্যস্ত ছিল। আর্থার এখনো ঠিক মতন দাঁড়াতেই পারছিল না, কিন্তু রেনল্ড আর্থারকে তলোয়ার বাজি শেখাচ্ছিল, যার কারণে এলিস রেনল্ডের উপর অনেক রাগ হয়ে যায়। এইটা দেখে রেনল্ড এলিসের কাছে মাফ চাওয়া শুরু করে। তারপর এলিস আর্থারকে মার্কেটে ঘুরতে নিয়ে যায়, আর আর্থারের মার্কেটে ঘুরতে যাওয়া খুবই পছন্দ ছিল, কারণ আর্থার যত মার্কেটে ঘুরত তত নতুন জিনিস দেখতে পারত, যেমন অস্ত্র, যার দ্বারা বোঝা যায় যে এই দুনিয়া কত অ্যাডভান্স হয়েছে, আর বিভিন্ন ধরনের ক্রিস্টাল আর আলাদা আলাদা জাদুর খেলা দেখতে পায়, যেটা কিনা আর্থারের জন্য খুবই মজার ছিল। আর্থারের এইসব অনেক পছন্দ ছিল, কিন্তু বাড়ি ফেরার সময় আর্থার খুবই ক্লান্ত হয়ে পড়ে। তখন এলিস আবার বলে, আর্থার, তোমার ঘুমানোর সময় হয়েছে। আর্থারকে অনেক ভালোবাসার সাথে পাল্লা হচ্ছিল। আর্থারের এইসব অনেক নতুন লাগছিল, কারণ আর্থারের আগের জীবনে এইরকম ভালোবাসা কখনো পায়নি। আর্থার তার আগের জীবনে অনাথ ছিল, তার মা বাবা কেউ ছিল না, তাই এই জীবনে আর্থার যতটুকু ভালোবাসা পাচ্ছিল সেইটা তার জন্য খুবই নতুন ছিল। আর কোথাও না কোথাও তার এটা মনে হচ্ছিল যে তার এই ভালোবাসা খুবই দরকার ছিল। তারপর আর্থারকে দেখি যে তার বাবার ট্রেনিং করা দেখছিল, যেখানে রেনল্ড তার মানা পাওয়ার দিয়ে পুরো জায়গাকে কাঁপিয়ে ফেলছিল। আর্থার তার বাবাকে ট্রেনিং করতে দেখছিল আর নিজেকে অনেক ভাগ্যবান মনে করছিল। আর্থার অনেক বেশি ফ্যাসিনেটেড ছিল তার বাবার এই পাওয়ার দেখে, কিন্তু তখনই ওইখানে এলিস চলে আসে আর আর্থারকে আবারও ঘুমানোর জন্য নিয়ে যায়, যেটা আর্থারের মোটেও পছন্দ হচ্ছিল না। কিন্তু এলিস যখন আর্থারকে বুক শেলফের সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই আর্থার জেদ করা শুরু করে ওই বই আবার পড়ার জন্য। কিন্তু এলিস বলে, না আর্থার, তোমার এখন ঘুমানোর সময় হয়েছে। কিন্তু তখনই আর্থার কিউট চেহারা বানায়, যা দেখার পর এলিস বলে, ঠিক আছে আর্থার বাবু, একটু সময়ের জন্য বই পড়ো, কিন্তু তারপর তোমাকে ঘুমাতে হবে। এই বলে এলিস সেখান থেকে চলে যায়, আর আর্থার আবার ওই বই পড়া শুরু করে। এইবার আর্থার তার শরীরের সব মানা এক সিঙ্গেল পয়েন্টে আনা শুরু করে। আর্থার বুঝে গেছিল যে আর্থার তার মানা পয়েন্টকে কন্ট্রোল করার খুবই কাছে পৌঁছে গেছে, কিন্তু তখনই ওইখানে একটা বড় ব্লাস্ট হয়। রেনল্ড এলিসকে বাঁচানোর জন্য এলিসের সামনে চলে আসে, আর ওই ব্লাস্ট এতটাই শক্তিশালী ছিল যে রেনল্ডের পিঠ একদম জ্বলে যায়। তখনই এলিস কান্না শুরু করে, কারণ ঘরের একটা অংশ একদম উড়ে গেছিল, আর আর্থার ঘরের ভিতরেই ছিল। দুজনে দৌড়ে ঘরের ভিতরে যায়, কিন্তু তারা অবাক হয়ে যায়, কারণ তাদের সামনে আর্থার আকাশে ভাসছিল। আর্থারের শরীরের মাঝখানে একটা ব্রাইট লাইট দেখা যাচ্ছিল। এইটা দেখে রেনল্ড বুঝে যায় যে আর্থার এত অল্প বয়সে তার মানাকরকে কন্ট্রোল করে নিয়েছে। রেনল্ড এলিসকে বলে তাদের বাচ্চা কোনো সাধারণ বাচ্চা না, আর তারপর আর্থার নিচে নেমে তাদের দিকে আসা শুরু করে। তখনই ঘরের উপরের যে ভাঙা উডন সিলিং ছিল সেটা নিচে পড়া শুরু করে। আর্থার বুঝে গেছিল যে তার জীবন এখানেই শেষ, কিন্তু তখনই রেনল্ড এসে তার পাওয়ার দিয়ে আর্থারকে বাঁচিয়ে ফেলে, আর এলিস আর্থারকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে। রেনল্ডও কান্না করা শুরু করে, কিন্তু আর্থারের এই সব অনেক আজব লাগে, কারণ আর্থারের আগের জীবনে এই অনুভূতি কখনো হয়নি যে কেউ তার জন্য এত চিন্তা করে, তার জন্য এত ভালোবাসে। এই দুনিয়া আর্থার অনেক নতুন কিছু দেখেছে, আর এই অনুভূতি তাদের মধ্য থেকে একটি। আর তারপর আর্থারও কান্না করা শুরু করে। তো এপিসোডের শুরুতেই আমরা আর্থারের পুনর্জন্মের দৃশ্য দেখতে পাই, যখন আর্থার ছিল একটা রাজা, যেখানে তার কাছে একজন দূত আসে, আর সে রাজার উপরে হামলা করতে এসেছিল, কিন্তু তাকে সব রক্ষীরা ধরে ফেলে। তারপর এখানে কাউন্সিলররা বসে, যারা তাদের রায় ঘোষণা করে। তারা এই লোকটির জন্য শাস্তি ঘোষণা করে যে তাকে তার নিজের শহরে ফেরত পাঠানো হবে। তার পরিবারের সঙ্গে সেই লোকটির স্ত্রী আর সন্তানও আছে। লোকটি বলতে থাকে, দয়া করে এটা করবেন না,
আমাকে পাঠিয়ে দিন, কিন্তু আমার পরিবারকে ছেড়ে দিন। কারণ যদি তারা নিজের শহরে ফিরে যায়, তাহলে তাদের জীবন মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠবে। তাই সে ক্ষমা চাইতে শুরু করে। আর্থার উঠে দাঁড়ায়, আর তারপর সেই লোকটির স্ত্রী আর সন্তানকে হত্যা করে। আর এটা ছিল সত্যিই একটা ভয়ঙ্কর দৃশ্য। কাউন্সিলররা তো এটা দেখে হতবাক হয়ে যায়, কিন্তু কাউন্সিলররা এটাই বলে যে এটা ছিল তার পরিবারের প্রতি দয়া দেখানোর সবচেয়ে ভালো উপায়, কারণ নইলে ভবিষ্যতে তারা আরও কষ্ট পেত। রাজা তাদেরকে সেই কষ্ট থেকে বাঁচিয়ে দিয়েছে। তাই এই লোকটি না চাওয়ার শর্তেও এখন রাজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপরই আমরা বর্তমান দৃশ্যে ফিরে আসি। এখানে রেনল্ড এসেছে তার হাতে একজোড়া গ্লাভস নিয়ে, যেটা সে আর্থারের জন্য এনেছে। কিন্তু আর্থার সেই গ্লাভস নেয় না, বরং সে কাঠের তলোয়ার নিয়ে নেয়। এরপর তারা দুজন এখানে প্র্যাকটিস শুরু করে। দুজনেই তাদের নিজের শক্তি ঢেলে দেয় তাদের অস্ত্রগুলোতে। আর্থার যখন তার শক্তি প্রয়োগ করে, রেনল্ড একটু হতবাক হয়ে যায়। আর্থার এগিয়ে যায় আর রেনল্ডের কাঠের তলোয়ারটি ভেঙে ফেলে। এটা সাধারণ কাঠের তলোয়ার হলেও তারা এর মধ্যে শক্তি ঢেলে দেয়। তারা শুধুমাত্র প্র্যাকটিস করছিল, কিন্তু এরই মধ্যে আর্থারের শক্তি প্রমাণিত হয়ে যায়। রেনল্ড এখন এলিসকে বলে, আমাদের তার জন্য শিক্ষক খুঁজে বের করতে হবে, একজন পেশাদার যিনি আর্থারকে ঠিকমতো শেখাতে পারবেন। কিন্তু এলিসের এই কথাটা একদমই পছন্দ হয় না, কারণ আর্থার মাত্র 4 বছর বয়স, আর আর্থারকে এলিস নিজের থেকে দূরে পাঠাতে পারে না। তাছাড়া রেনল্ড নিজেই বলেছিল যে আর্থারকে রেনল্ড নিজেই শেখাবে। কিন্তু এখন আর্থারের প্রতিভা এতটাই অসাধারণ যে এই ছোট বয়সেই তার একজন পেশাদার শিক্ষকের প্রয়োজন। এখানে তারা দুজন তর্ক শুরু করে দেয়, আর্থারকে পাঠানো উচিত নাকি উচিত নয়। এলিস একদম এর বিরুদ্ধে যে আর্থারকে এত ছোট বয়সে কোথাও পাঠানো হবে না। কিন্তু রেনল্ড বলে, আমি কিন্তু ওর ভবিষ্যতের কথা ভেবে বলছি। তখন এলিস বলে, তুমি এমনভাবে বলছো যেন বর্তমানটা কোনো ব্যাপারই না, তুমি যেন তোমার ছোট ছেলের সঙ্গে থাকতেই চাও না। এভাবে তারা এই বিষয়ে তর্ক করতে থাকে। তখনই আর্থার সমাধান বের করে। সে বলে, তাহলে আমি তৃতীয় বিকল্প দিচ্ছি, কেননা তোমরা দুজন আমার সঙ্গেই চলো। তারা দুজনেই বলে, বাহ, আমাদের ছেলে তো সত্যিই দারুণ, এটা একটা অসাধারণ আইডিয়া। তাই তারা এখন প্রস্তুতি নেয়, কারণ আসলে তারা কোনো স্কুল বা সংগঠনে যাচ্ছে না, তারা আসলে যাত্রায় বের হবে। সেই যাত্রার সময় তারা বিভিন্ন জিনিস শিখবে আর আর্থারকেও শেখাবে। এখানে কিছু লোক আসে যাদের সঙ্গে আর্থারের আগেও দেখা হয়েছে। এই গ্রুপের নাম টুইন হর্ন। এলিসা রিনল্ডস আগে এই গ্রুপেরই সদস্য ছিল। এখন এরা সবাই আর্থারের সঙ্গে দেখা করে নিজেদের পরিচয় দেয়। তারপর তারা তাদের যাত্রায় বেরিয়ে পড়ে। আর্থার লক্ষ্য করে যে এখানে যাতায়াতের ব্যবস্থা খুবই পুরনো ও একদমই আলাদা। ঘোড়ার গাড়ি, এই ধরনের সমস্ত জিনিসপত্র। কিন্তু তার আগের পৃথিবী অনেক উন্নত ছিল, কিন্তু তার থেকেও এই পৃথিবী তার বেশি মজাদার বলে মনে হচ্ছে। যখন তারা একটু বিরতি নেয়, তখনই কিছু নেকড়ে সেখানে চলে আসে আর তাদের উপর হামলার জন্য তৈরি হয়। আর্থার বলে, এই পৃথিবীর এটাই সমস্যা, এখানে কোনো জায়গায় নিরাপদ নয়, সব জায়গাতেই বিপদ। এখানে জেসমিন, অ্যাডাম, হেলেন, এরা সবাই হলো অগমেন্টারি, তাই তারা লড়াই শুরু করে। এছাড়া অ্যাঞ্জেলা, ডার্ডেন কনজার্স, এরা সবাই মিলে নেকড়েদেরকে হারিয়ে দেয়, আর এদের রাতের খাবারের ব্যবস্থাও হয়ে যায়। যখন তারা খাচ্ছে তখন দেখা যায় যে এলিস একটু খাবার খেয়েই বলে, আমার পেট ভরে গেছে, আমি আর খেতে পারবো না। রেনল্ডের বাহুতে ক্ষত দেখা যায়। এলিস বলে, অপেক্ষা করো, আমি আসছি। কিন্তু বাকি সবাই বলে, থামো এলিস। তারা সবাই একপাশে চলে যায় আর মুখ ফিরিয়ে নেয়। আর তারপরে এলিস হিলিং শুরু করে। আর এই সময় আমরা জানতে পারি যে এলিসের এই হিলিংয়ের ক্ষমতা খুবই বিরল। এমন বিশেষ ম্যাজিক ব্যবহারকারীদের বলা হয় ইমিটার। এরকম ক্ষমতা সম্পন্ন মানুষ সহজে পাওয়া যায় না। এদের ক্ষমতা অসাধারণ, তাই এদেরকে লুকিয়ে থাকতে হয়, কারণ যে কোনো গ্রুপে এদের উপর হামলা প্রথমে হয়। আর এই কারণেই রেনল্ড এলিসকে নিয়ে অনেক দূরে গিয়ে বসতি স্থাপন করেছিল। যাই হোক, এখন এরা এখানে ছোট্ট ম্যাচের আয়োজন করে। একটা লোক যে কিনা এখন আর্থারের সাথে লড়াই করবে, সে তার সবকিছু দিয়ে লড়তে চলেছে। আর্থার মনে মনে ভাবে, ওরা কি ভুলে গেছে যে আমি শুধুমাত্র 4 বছরের বাচ্চা? কিন্তু তবুও সে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। সে তার কাঠের তলোয়ারের মধ্যে শক্তি সঞ্চার করে আর তার পায়েও শক্তি জমায়। এরপর সেখানে দুর্দান্ত আক্রমণ করে, ফলে ওই লোকটা গম্ভীর হয়ে যায়। সেই কারণে সেও এখন আর্থারের উপর তার পুরো শক্তি দিয়ে অ্যাটাক করে, আর আর্থার দূরে ছিটকে পড়ে। এলিসের সময় ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু এখানে ম্যাজিক ব্যবহারকারী ছিল যে আর্থারকে তার ম্যাজিক দিয়ে বাঁচিয়ে ফেলে। তখন সবাই মিলে ওই লোকটাকে বকতে শুরু করে যে তুই কি পাগল নাকি, তুই ভুলে গেছিস যে ও বাচ্চা। লোকটা বলে, ভাই বাচ্চা টাচ্চা কিছু না,
ও একটা বিস্ট। কি ধরনের প্রশিক্ষণ দিয়েছিস ওকে? রেইনল্ড বলে, আমি ওকে কোনো কিছু শেখাইনি। ও যা শিখেছে একাই শিখেছে। তখনই জেসমিন এগিয়ে আসে আর্থারের কাছে, আর সে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকেও শেখাতে পারবে যে তুমি কিভাবে তোমার এই পায়ের শক্তি সঞ্চার করলে? আর্থার তার মুখের ভাব দেখে বুঝে যায় যে জেসমিন সেই মানুষগুলোর মধ্যেই একজন যারা সহজে হার মানে না, যতক্ষণ না তাদের লক্ষ্য পূরণ হয়, যতক্ষণ না তারা যা চাইছে সেটা তারা পুরোপুরি পেয়ে যায়। যাই হোক, পরের দিন এরা আবার তাদের যাত্রায় বেরিয়ে পড়ে। আমরা বিভিন্ন দিনের দৃশ্য দেখতে পাই যেখানে আর্থারের শক্তি প্রশিক্ষণ করা হয়। সেখানে আর্থার তীরন্দাজিও চেষ্টা করে। জেসমিনের সঙ্গেও সে আবার প্র্যাকটিস শুরু করে, আর রাতেও জেসমিন তার সাথেই থাকে। পরের দিন তার জন্মদিনে জেসমিন তাকে একটা ছুরি জাতীয় জিনিস উপহার দেয়। সবাই একটু অবাক হয়, কারণ জেসমিন সাধারণত মানুষের সঙ্গে এতটা মেশে না। কিন্তু এলিস বলে, স্পষ্টতই আর্থার তো খুবই কিউট, তাই না? তাই জেসমিন এটা করছে। যাই হোক, এখন ওদের আবার এখান থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক যখনই এরা চলে যেতে শুরু করে তখনই এলিসের একটু অদ্ভুত লাগে, তার বমি বমি ভাব হয়। আর্থার বুঝতে পারে না যে তার মায়ের কি হয়েছে। অবশেষে যখন তারা তাদের পথে বেরিয়ে পড়ে তখনই তাদের গাড়ি থেমে যায়, কারণ সামনে এসে হাজির হয় একদল লুটেরা গুন্ডা। এরা সবাই এদের সঙ্গে লড়তে তৈরি হয়। আর্থার বুঝে যায় যে এই ধরনের খারাপ মানুষ প্রতিটি পৃথিবীতে থাকে। এদের একজন নেতা আছে যে আক্রমণের নির্দেশ দিচ্ছে। গুন্ডাদের দলের সবাই খুবই শক্তিশালী আর দুর্দান্ত, কিন্তু সমস্যা হলো এই লুটেরাদের সংখ্যা অনেক বেশি। এখানে রেনল্ডের তো হাল বেহাল হয়ে যায়। তখন আর্থারও লড়তে এগিয়ে আসে, কিন্তু রেনল্ড তাকে থামিয়ে বলে, আর্থার তোর মাকে নিয়ে চলে যা। আর্থার বলে, আমার মধ্যে শক্তি আছে, আমিও তো লড়তে পারবো। রেনল্ডস বলে, তাহলে এই শক্তিটা তোর মাকে বাঁচাতে ব্যবহার কর, কারণ তোর মায়ের পেটে আরও একটা বাচ্চা আছে আর তুই বড় ভাই হতে চলেছিস। এটা শুনে আর্থার হতবাক হয়ে যায়। রেনল্ড বলে, ঠিক আছে, তাহলে তোর মাকে বাঁচা। আর্থার এই সময় খুশি হয় আর সে তার মাকে নিয়ে পালাতে শুরু করে। এদিকে রেনল্ড সেই নেতার উপরে হামলা করে। আরও কিছু লোক এগিয়ে আসে, কিন্তু বাকিরা আর্থারকে ঢেকে দেয়। আর্থার তার মাকে নিয়ে পালাচ্ছিল, তখন তার একটা জিনিস মনে পড়ে যে তার আগের পৃথিবীতে সে সেই লোকটির পরিবারকে মেরেছিল, আর এখন সে নিজের পালাচ্ছে তার পরিবারকে বাঁচানোর জন্য। এটাই হলো কর্মফল। ঠিক তখনই একটা ম্যাজিক ব্যবহারকারী এসে তাদের উপরে হামলা করে, আর এটা দেখে আর্থার তার মাকে ধাক্কা দিয়ে বাঁচায়, কিন্তু সেই আক্রমণ তার উপর পড়ে আর সে খাদে পড়তে শুরু করে। তার কাছে একটা ছুরি থাকে যেটার মধ্যে সুতো বাঁধা থাকে, আর সেই ছুরি মারে সেই ম্যাজিক ব্যবহারকারীর দিকে আর বলে, আমি তোকে তো ছাড়বো না, আমাকে যদি মরতে হয় তাহলে তোকে নিয়েই মরব। আর এই মুহূর্তে আর্থারের খুবই ভালো লাগে। এটা একটা অদ্ভুত অনুভূতি, আমার হাতে কিছুই নেই কিন্তু আমার হৃদয় এখন পূর্ণ। তখনই সে বুঝতে পারে যে আগের দুনিয়াতে সেই লোকটা কেন তাকে কৃতজ্ঞতা জানিয়েছিল যখন সে তার পরিবারকে মেরে ফেলেছিল, আর রেনল্ড আর এলিসি বা তার জন্য কান্না করছিল। কারণ পরিবারকে বাঁচাতে গিয়ে যদি আমাদের প্রাণও চলে যায় তবুও আমাদের কোনো আক্ষেপ থাকে না। কিন্তু এখন সে বড় ভাই হতে চলেছে, সে সত্যিই চায় সে একটা বড় ভাই হোক। কিন্তু এটা কি আদৌ সম্ভব হবে? কারণ আমাদের বড় ভাই যে এখন খাদে পড়ে যাচ্ছে। এপিসোডের শুরুতে আমরা একজন মহিলা আর একটা শিশুর দৃশ্য দেখতে পাই। তারা কথা বলছে এমন একটা জিনিস নিয়ে যেটা তারা পেয়েছে। এই জিনিস খুবই সুন্দর একটা জিনিস। তারা বলছে এমনটা আর কখনো ঘটবে না, এটা এতটাই সুন্দর যে মনে হয় এর মতো আর কিছু হবে না। কিন্তু খারাপ জিনিস তো ঘটেই থাকে, তাই না? ঠিক এমন সময় আমরা একটা ম্যাজিক বিস্টের দৃশ্য দেখতে পাই, যার সামনে দাঁড়িয়ে আছে আর্থার। আর আর্থার এই ম্যাজিক বিস্টকে দেখে খুবই ভয় পেয়ে যায়। আর আমরা জানি না যে আর্থার এই ম্যাজিক বিস্টের কাছে কি করে আসলো, কিন্তু আর্থার এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। এখন এই ম্যাজিক বিস্টকে দেখে আর্থার সত্যিই ভয় পেয়ে চমকে যায়। তাই আর্থার ভাবতে থাকে, আমি এখানে কি করছি, এর সঙ্গে আমার কি সম্পর্ক, আর এটা আসলে কি জিনিস। তারপর আর্থার সাহস করে এগিয়ে যায় ওই ম্যাজিক বিস্টের ওপর হামলা করতে, কিন্তু ওই ম্যাজিক বিস্ট তাকে এক আঙ্গুলের ঝটকায় ফেলে দেয় আর আর্থার নিচে পড়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই যে ম্যাজিক বিস্ট আসলে পুরুষ নয়, এটা একটা নারী। সে বলে, আমি তোমার বন্ধু আর্থার, তোমার শত্রু নই, কিন্তু তার আগে তুমি কিছু খাও। খিদে পাক বা না পাক তোমাকে কিছু খেতেই হবে, তবেই তুমি এখান থেকে বেরোতে পারবে। এরপর আর্থার যখন নড়ার চেষ্টা করে তখন তার প্রচণ্ড ব্যথা অনুভব হয়। তখনই ম্যাজিক বিস্ট বলে, দেখো, আমি তো বলেছিলাম নড়তে না, তোমার একটু শক্তির দরকার। আর্থার, তুমি এখন খাওয়া শুরু করো। তাই আর্থার এখন খুবই তাড়াতাড়ি খেতে শুরু করে বেশ জোরে জোরে খায় সে।
এরপর আর্থার তার মা বাবার কথা জিজ্ঞাসা করে। তখন এই ম্যাজিক বিস্ট বলে, আমি এই জায়গা ছেড়ে বেরোতে পারি না। কিন্তু সে একটা পোর্টাল খোলে এবং দেখায় যে আর্থারের পরিবার 2-3 দিন আগেই আবার যাত্রা শুরু করেছে। মানে তারা হয়তো 2-3 দিন অপেক্ষা করেছিল আর্থারের জন্য, তারপর তারা আবার নিজেদের পথে রওনা দিয়েছে। এটা শুনে আর্থারের মনে একটু স্বস্তি আসে। আর্থার কাঁদতে শুরু করে আর খুবই খুশি হয়। তখন এই ম্যাজিক বিস্ট নিজের পরিচয় দেয়, তার নাম হলো সিলভিয়া। আর্থার তাকে ধন্যবাদ জানায়। তারপর আমরা দেখতে পাই যে সিলভিয়ার বুকে একটা ক্রিস্টালের মতো কিছু আছে, আর মাঝে মাঝেই আমাদের সেই মহিলা আর সেই শিশুর দৃশ্য দেখানো হয়। তারা বলছে আর কোনো কিছু গোপন রাখা যাবে না। এদিকে আর্থার খেতেই থাকে। কয়েকদিন কেটে যায়। সিলভিয়ার সঙ্গে থাকতে থাকতে আর্থারের ক্ষত সেরে যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব সে বাড়ি ফিরতে চায়, কিন্তু মনে হয় এখনই তা সম্ভব হবে না, কারণ সিলভিয়া তাকে বলছে তারা এখন এলসা ফরেস্টের একেবারে কোণে আছে, যেখানে প্রচুর বন্য বিস্ট আর লুটেরা ঘুরে বেড়ায়। তবে সিলভিয়ার কাছে একটা উপায় আছে যার মাধ্যমে আর্থার বাড়ি ফিরতে পারবে। মানে সিলভিয়ার একটা বিশেষ ক্ষমতা আছে, পোর্টাল খোলার ক্ষমতা, একটা ডাইমেনশনাল রিফ, যার মাধ্যমে সে আর্থারকে কোনো বিপদ ছাড়াই বাড়ি পাঠাতে পারবেন। তাই আর্থার এই সময় প্র্যাকটিস শুরু করে। সিলভিয়া বলে, তোমাকে নড়াচড়া করতে দেখে আমার খুবই ভালো লাগছে। আর্থার সিলভিয়ার কথা ভাবে বাইরে থেকে সে খুবই ভয়ঙ্কর দেখালেও আসলে সে খুবই ভালো। একসময় আর্থার তার মানাকড় ব্যবহার করতে শুরু করে, তখন সিলভিয়া এটা দেখে অবাক হয়ে যায়। আর তারপর সে নিজেও একটা কৌশল দেখায়, যেখানে মানা সংগ্রহ করতে করতে একই সঙ্গে সে ম্যাজিকের ব্যবহার করে। আমাদের জানানো হয় যে সাধারণত মানুষ একবারে একটাই কাজ করতে পারে, হয় মানা সংগ্রহ করা, নয়তো জাদু ব্যবহার করা। কিন্তু সিলভিয়ার এই কৌশল এমন যেন সে চলন্ত গাড়ির মধ্যেই তেল ভরছে। এটা একটা অসাধারণ কৌশল, শুধু ম্যাজিক বিস্টরা এটা ব্যবহার করতে পারে। এটা তাদের জন্য খুবই সহজ। সিলভিয়া বলে, যদি তুমি এটা শিখতে পারো তাহলে তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে। তখন সিলভিয়া আর্থারকে জিজ্ঞাসা করে, যদি তুমি এই শক্তি পাও তাহলে তুমি কি করবে? তখন আর্থারের মনে সেই লুটেরাদের প্রতি রাগ থাকার কারণে সে বলে, যখন আমি এই শক্তি পাবো তখন আমি সেই সব লুটেরাদের শেষ করে দেব। সিলভিয়া তাকে আবার ছিটকে ফেলে দেয় এবং বলে, ভুল উত্তর। আর্থার বলে, ভুল উত্তর মানে? শত্রুদের তো পরাজিত করতেই হয়, তাই না? সিলভিয়া বলে, ঠিকই বলেছ, কিন্তু যদি তুমি তোমার মনে শুধু ঘৃণা আর রাগ পুষে রাখো তাহলে জীবনটা কিভাবে উপভোগ করবে, তাতে কি মজা আছে? সিলভিয়া আর্থারকে স্পর্শ করে বলে, আমি চাইলে এই আঙুল দিয়ে তোমাকে শেষ করে দিতে পারি, আবার এই আঙুল দিয়ে তোমাকে ভালোবাসার স্পর্শ দিতে পারি। তুমি কি পছন্দ করবে ভালোবাসার স্পর্শ, তাই না? আমরা দেখতে পাই যে সিলভিয়া আর্থারের অতীত জীবন সম্পর্কে কিছু জানে। সে তাকে শেখাতে চায় যে এই রাগ আর ঘৃণা তাকে ছেড়ে দিতে হবে। সে আবার জিজ্ঞাসা করে, এখন বলো, যদি তুমি শক্তিশালী হও আর এই শক্তি পাও তাহলে কি করবে? আর্থার তার বন্ধু আর পরিবারের কথা মনে করে বলে, আমি তাদের সবাইকে রক্ষা করতে চাই। সিলভিয়া বুঝে যায় যে আর্থার ঠিক পথে আছে। এরপরে আমরা আর একটা ম্যাজিক বিস্টের দৃশ্য দেখতে পাই, যে একটা ড্রাগনকে হত্যা করে সে সিলভিয়ার খোঁজ করছে। এখন আমরা আর্থারের অতীত জীবনের একটা দৃশ্য দেখি, যখন আর্থার ঘুম থেকে ওঠে আর তারপরেই একটা অফিসে প্রবেশ করেন। এখন আর্থার এখানে রাখা ছবি দেখছিল, আর ওইখানেই বসা এক লোক আর্থারকে বলে, ধন্যবাদ এখানে আসার জন্য গ্রেট কিং। তখন আর্থার মনে মনে ভাবে, আমি তো শুধু নামের রাজা, সব পলিটিক্যাল অথরিটি তো পার্লামেন্টের হাতে। একজন রাজার কাজ তো শুধু যুদ্ধতে লোকদের মারা, আমি তো একটা কিলিং মেশিন হয়ে গেছি। তখন ওই লোকটা আর্থারের প্রশংসা করে বলে, গ্রেট কিং, আপনি এখানে কি মনে করে এলেন? তখন আর্থার বলে, আমি তো এমনি এখানে এসেছিলাম। এটা বলে আর্থার সেখান থেকে চলে যায়। এরপর আমাদের বর্তমানে দৃশ্য দেখানো হয়, যেখানে আর্থার ট্রেনিং করছিল সিলভিয়ার বলা কৌশলের মধ্যে দিয়ে। তখন সিলভিয়া আর্থারকে বলে, তুমি যদি এই কৌশল শিখে যাও তাহলে তোমার ম্যাজিক ব্যবহার করার ক্ষমতা আরও বেশি বৃদ্ধি করতে পারবে। তো আর্থারও মনোযোগ দিয়ে তার মানাকে কন্ট্রোল করা শুরু করে। তখন আমাদের আবার আর্থারের অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে আর্থারের সামনে একটা মনস্টার ছিল, কিন্তু আর্থার খুব সহজে ওই মনস্টারকে মেরে ফেলে। তারপরে দৃশ্যতে আমরা আর্থারকে দেখি যে এখন সিলভিয়ার বলা কৌশল শিখে ফেলেছে। তখন সিলভিয়া তাকে ধাক্কা দিয়ে পাথরের নিচে আটকে দেয় এবং বলে, ওখানেই থাকো। আর আমরা দেখতে পাই যে সেই ম্যাজিক বিস্ট যে সিলভিয়াকে খুঁজছিল সে এখানে এসে পড়েছে। সেই ম্যাজিক বিস্টটি বলে, তোমার এখানে থাকায় আমি অবাক হইনি, আমি তো রক্তের গন্ধ পেয়ে এখানে এসেছিলাম। সে সিলভিয়ার উপরে হঠাৎ হামলা শুরু করে। সে জানে যে সিলভিয়া বেশি শক্তি ব্যবহার করতে পারবে না, কারণ তার মৃত্যু কাছেই। তখনই সিলভিয়া রূপান্তরিত হয়ে যায় একটা সাদা রঙের ড্রাগনে,
সিলভিয়া তার ভয়ঙ্কর ক্ষমতা ব্যবহার করে আর তার মুখ থেকে আগুনের মতো কিছু বের হয়। সেই ম্যাজিক বিস্ট বলে, সিলভিয়া তুমি কি পাগল, এত শক্তি ব্যবহার করলে তুমি তো মরে যাবে। সিলভিয়া বলে, দেখো আমি খুবই সুখী জীবন কাটিয়েছি, এখন মরলেও আমার কোনো আক্ষেপ নেই। তখন সেই ম্যাজিক বিস্ট একটা ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নেয়। সিলভিয়া বলে, আমি আমার শক্তি ব্যবহার করেছি, তাই ওই ম্যাজিক বিস্ট নড়তে পারছে না। সিলভিয়া একটা পোর্টাল খোলে যাতে আর্থার সেখান থেকে চলে যেতে পারে। সিলভিয়া বলে, আমাকে মাফ করো, আমি এটা ভালোভাবে তৈরি করতে পারলাম না, কিন্তু এটা তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। এখন বলো তুমি এই শক্তি দিয়ে কি করবে? আর্থার বলে, আমি আমার শক্তি দিয়ে আমি আমার কাছের মানুষকে রক্ষা করব। সিলভিয়া একটা ডিম এবং পালক দিয়ে বলে, এই পালকের মধ্যে এই ডিমকে জড়াও আর এটা সবসময় তোমার কাছেই রাখবে। আমরা দেখি একই সঙ্গে আর্থের শরীরে কিছু ট্যাটু এঁকে দেয়। এখন আর্থার জিজ্ঞাসা করে, এটা কি জিনিস? সিলভিয়া বলে, সময় হলে তুমি বুঝতে পারবে। সিলভিয়া আরও বলে, আমি তোমাকে বাড়ি পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু পাঠাইনি, কারণ আমার তোমার সঙ্গে থাকতে খুবই ভাল লাগছিল। আর্থার বলে, আমি তো প্রতিজ্ঞা করেছিলাম যে আমি সবাইকে রক্ষা করব, তাহলে আমি আমার এই শক্তি দিয়ে কি তোমাকে রক্ষা করতে পারি না? সিলভিয়া বলে, দেখো সেই চুক্তি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। এই কথা শুনে আর্থার কাঁদতে শুরু করে, কারণ আর্থার সিলভিয়ার সঙ্গে অনেক সময় কাটিয়েছিল। আর্থার সিলভিয়াকে এখন বলে, তুমি ড্রাগন হও বা দানব, আমার কিছু আসে যায় না, তুমি আমার পরিবারের মতো। সিলভিয়া বলে, তোমার তো একজন মা আছে। আর্থার বলে, সেটা ঠিকই আছে, তাহলে তুমি আমার দাদি। এটা শুনে সিলভিয়া খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। সিলভিয়া বলে, তুমি কি আরেকবার এটা বলতে পারবে? আর্থার বলে, হ্যাঁ, তুমি আমার দাদি। আর এই কথাটা শুনে সিলভিয়া খুবই খুশি হয়। সিলভিয়া এখন আর্থারকে সেই পালক আর ডিমের সঙ্গে জড়িয়ে নিতে বলেন। এরপর আর্থার পোর্টাল এর দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎই থেমে যায় আর পেছনে ফিরে বলে, না সিলভিয়া, আমি এটা করতে পারবো না, তুমি আমার সঙ্গে চলো। কিন্তু ততক্ষণে পোর্টালটি বন্ধ হয়ে যায়। এদিকে লড়াই আবার শুরু হয় সেই ম্যাজিক বিস্টের আক্রমণে। সিলভিয়া খুবই মারাত্মকভাবে আহত হয়, সিলভিয়া নিচে পড়ে যায়। আর ম্যাজিক বিস্ট বলে, আরে এটুকু আক্রমণে তুমি হেরে গেলে নাকি? এটা তো হতেই পারে না। সিলভিয়া বলে, হ্যাঁ ঠিকই বলেছ। তখনই সিলভিয়া একটা ভয়ঙ্কর আক্রমণ করে আর ম্যাজিক বিস্টের উপরে প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। এরপরে আমরা আবার সেই মহিলা আর শিশুটির দৃশ্য দেখতে পাই। শিশুটি জিজ্ঞাসা করে, এটা কি ঠিক ছিল? মহিলা বলে, হ্যাঁ এটা একদমই ঠিক ছিল, এখন বাকি কাজটা আমি তোমার উপরে ছেড়ে দিলাম। এদিকে আর্থার যখন পোর্টাল দিয়ে চলে যাচ্ছিল, তখন সে সিলভিয়ার কণ্ঠ শুনতে পায়। সিলভিয়া বলছে, তুমি কি মনে রেখেছ আমি তোমাকে কি বলেছিলাম? যদি তুমি সব কিছু মনে রাখো তাহলে তুমি একদম ঠিক থাকবে। আর্থার বলে, আমার খুবই খারাপ লাগছে। সিলভিয়া বলে, পুরো পৃথিবীতে এখন অন্ধকার ছড়িয়ে আছে, তাই আমাদেরকে হাসি মুখে থেকে সেটাকে বদলে দিতে হবে। হয়তো এখন তুমি তা পারবে না, কিন্তু ধাপে ধাপে তুমি সেই জায়গাতে পৌঁছে যাবে। আর তুমি তা পারবেই, কারণ তুমি একসময় ছিলে সবচেয়ে শক্তিশালী রাজা। আর এই জন্মে তুমি তোমার হৃদয়কে আর ঘৃণা আর রাগ দিয়ে ভরতে দিও না। আর্থার এই সময় অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে সিলভিয়া তার অতীত জীবনের কথা কিভাবে জানল। অবশেষে সে এখন জঙ্গলে পৌঁছায়। আর্থার এখন এই জঙ্গলে একটি মেয়ে চিৎকার শুনতে পায়, আর সে বুঝতে পারে যে এখানে কাছাকাছি মানুষজন আছে। তাই সে তার পায়ের শক্তি ব্যবহার করে দৌড়াতে শুরু করে। আর আর্থার একটা গাছের উপরে উঠে যায় এবং অবশেষে যখন সে সেখানে পৌঁছায়, তখন দেখে যে কিছু ডাকাতের মতো লোক একটা এলফ মেয়েকে ধরে রেখেছে। এরা তাকে দাসী হিসেবে বিক্রি করবে যাতে তারা অনেক টাকা পায়। তারা একে গাড়িতে তুলে নিয়ে যেতে শুরু করে। এখানে আর্থারের মনে পড়ে যায় যে তাদের ওপর যে ডাকাতরা আগে হামলা করেছিল তাদেরও এই একই উদ্দেশ্য ছিল। তখন তারাও এই কথাই বলেছিল যে মহিলা আর বাচ্চাদের কোনো ক্ষতি করো না, কারণ তাদের দাম কমে যাবে যদি তাদের ওপর আঘাত লাগে। তাই আর্থার বুঝতে পারে যে এখানে এটা একটা সাধারণ ব্যাপার। এখন আর্থারের মনে রাগ জেগে ওঠে। আর্থার ভাবে যে এদের সবাইকে সে মেরে ফেলবে, কিন্তু তখনই তার মনে পড়ে সিলভিয়ার কথা, যে বলেছিল যে নেতিবাচক আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আর আর্থার এই কথা মনে করে যে এইবার সে নেতিবাচক আবেগের কাছে হারবে না। সে এখন শান্ত থাকে এবং এদের পিছু নিতে শুরু করে। যখন এই লোকেরা সন্ধ্যায় বিশ্রাম করতে থামে, তখন আর্থার তার প্রস্তুতি নিতে শুরু করে। সে আরও কিছুক্ষণ অপেক্ষা করে। এখানে প্রায় রাত হয়ে গেছে আর আমরা দেখতে পাই যে জঙ্গলে ফরেস্ট উলফ নামে কিছু বন্য জন্তু থাকে। সাধারণত এরা মানুষের সঙ্গে মেশে না, বরং তাদের উপরে হামলাই করে। তখনই আর্থার লক্ষ্য করে যে এদের গলায় ম্যাজিক দিয়ে নিয়ন্ত্রিত কলারের মধ্যে কিছু আছে। আর্থার তাদের দিকে কিছু বাদামের মতো জিনিস ছুঁড়ে মারে। এতে সবাই চিৎকার করে ওঠে। ডাকাতরা ভাবে যে এই সমস্ত কি হচ্ছে।
তখনই একজন লোক তাদেরকে শান্ত করতে এগিয়ে আসে, আর তখনই আর্থার তাকে মেরে ফেলে এবং তার ছুরি কেড়ে নেয়। এরপর আরেকজন আসে, তাকেও সে মেরে ফেলে। তৃতীয়জন যখন আসে, আর্থার তার পায়ে কাঁটা মারে, আর অবশেষে চতুর্থজন, যে ছিল এদের লিডার, সে এগিয়ে আসে। তৃতীয়জন তার লিডারকে আগে বলে দিয়েছিল যে এই ছেলেটা একটা মেজ, তাই সাবধান থাকতে। তখন লিডার বলে, আরে কি ব্যাপার, সোনার ডিম তো নিজে থেকেই আমার কাছে চলে এসেছে, আমি ওকে একদমই মারব না, কারণ ওর দাম তো ওই এলফের থেকেও অনেক বেশি পাবো। এখানে আমরা দেখতে পাই যে এই লোকটা ম্যাজিক ব্যবহার করতে পারে। তারা দুজনে এখন লড়াই শুরু করে। আর্থার যদিও তার সঙ্গে লড়ার চেষ্টা করে, কিন্তু এই লোকটি তার থেকে অনেক বেশি অ্যাডভান্স, তাই আর্থার হেরে যায়। কিন্তু এই মুহূর্তে আর্থার এই লিডারের পায়ে আগুন লাগিয়ে দেয়, যার ফলে এই লিডারের খুবই রাগ হয়, আর সে বলে, এখন আর তোকে জ্যান্ত ধরব না, তোর এমন অবস্থা করব যে তুই আর বাঁচবি না, তারপর তোর মৃতদেহ কোনো ভালো কালেক্টরের কাছে বিক্রি করে দেব। এখানে অবশেষে আর্থার একটা ভয়ঙ্কর হামলা করে। সে তার ম্যাজিক ব্যবহার করে ছুরি ঘুরিয়ে লিডারের মাথায় আঘাত করে, যার ফলে এই লিডারের চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে তৃতীয় লোকটি এখনও বেঁচে ছিল, তাই সে এখন আর্থারের কাছে তার জীবন ভিক্ষা যায়। তখন আর্থার বলে, দেখ সস্তা জনি, সেই মেয়েটিও তো তোদের কাছে একই কথাই বলেছিল, কিন্তু তোরা কি তার কথা শুনেছিলি? তাই আর্থার এখন সস্তা জনিকে মেরে দেয়। অবশেষে আর্থার মেয়েটিকে মুক্ত করে আর বলে, তুমি এখন নিরাপদ। এখানে আর্থারের শরীরে কিছু ক্ষত হয়ে গেছে, যেটা দেখে মেয়েটি হতবাক হয়ে যায়। এদিকে আর্থার এখন ভাবতে থাকে যে অনেকগুলো মৃতদেহ এখানে পড়ে রয়েছে, যেটা হয়তো একটা বাচ্চার জন্য খুবই ভয়ানক হতে পারে। তাই সেই এখন দ্রুতই এলফের দেখার আগেই মৃতদেহগুলিকে সরিয়ে দেয়। আর্থার ভাবে যে আজ পর্যন্ত সে তার বয়সের কোনো বাচ্চার সঙ্গে কখনো মেশেনি, বেশিরভাগ সময় সে বড়দের সঙ্গে ছিল। আর এর পরেই সে এলফকে বলে, এখানে এমন কিছু আছে যা তোমার মতো বাচ্চার দেখা উচিত নয়। তখন মেয়েটি বলে, তুমিও তো বাচ্চা, তুমি কি বড় হয়ে গেছো নাকি? সে জিজ্ঞাসা করে, ওই ডাকাতদের কি হলো? আর্থার বলে, তাদের একটা দুর্ঘটনা হয়েছে, তাই তুমি এখন পুরোপুরি নিরাপদ, তোমার কোনো চিন্তা করার দরকার নেই। এখন আর্থার এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়, কারণ স্পষ্টতই তাকে তার পরিবারের সঙ্গে আবার দেখা করতে হবে। কিন্তু এই মেয়েটি খুবই ভয় পাচ্ছিল, আর সেই চায় যেন আর্থার তার সঙ্গে যায়। সেভাবে তুমি আমাকে এইভাবে জঙ্গলে একা ফেলে যেতে পারো না। তখন আর্থার বলে, একজন এলফের তো জঙ্গলে নিরাপদ বোধ করা উচিত। তখন মেয়েটি বলে, তার বাবা মা তাকে গোলামদের কথা বলেছিল, যারা বাচ্চাদেরকে দেখা মাত্রই খেয়ে ফেলে। তখন আর্থার জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে এসেছিলে? তখন দেখা যায় সে উল্টো দিক থেকে এসেছে, যেদিকে আর্থার যাবে। মেয়েটি মূলত কিছু পোকা ধরছিল, আর তখনই সে হারিয়ে যায়। তখন আর্থার ভাবে, মনে হয় বাচ্চারা এমনই হয়, তারা জানেই না যে তারা কি করছে। তাই আর্থার ভাবে যে মেয়েটিকে আর্থার এভাবে একা ফেলে যেতে পারে না। যাই হোক, এরপরে আর্থারের মনে পড়ে সেই উলফদের কথা, এদের কি করা উচিত? এদেরকে মেরে ফেলা উচিত। কিন্তু মেয়েটি বলে, আমাদের এদেরকে মুক্ত করে দেওয়া উচিত, কারণ আমাদের প্রতিটি জীবন্ত জিনিসেরই সম্মান করা উচিত। আমরা জঙ্গলের মানুষেরা এমনই করি। আর্থার ভাবে এরা যদি তাদের উপর হামলা করে, কিন্তু তারা শান্তভাবে চলে যায়, উলফগুলো কিছু করে না। এরপর তারা মেয়েটির বাড়ির দিকে এগোতে শুরু করে। এক জায়গায় তারা থামে, আর অবশেষে আর্থার নাম জিজ্ঞাসা করে। মেয়েটির নাম হলো টেসিয়া এরালিথ। আর্থারও তার নাম বলে। তারপর তারা কিছু খাবার খায়, যা আর্থার বানিয়েছিল। খাবারগুলো খুব একটা স্বাদের ছিল না। তখনই আর্থার বুঝতে পারে যে বাচ্চারা এমনই হয়। সে বলে, তোমার খিদে থাকুক বা না থাকুক, তবুও তোমাকে খেতেই হবে। আর এই কথা তাকে সেলভিয়া বলেছিল। তাই আর্থার ভাবে সে ধীরে ধীরে সেলভিয়ার মতো কথা বলতে শুরু করেছে। তখন আর্থার ভাবে সে টেসিয়ার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে, যে কিভাবে বাচ্চাদের মতো থাকতে হয়, কারণ এর আগে সে শুধু পুষ্টির দিকে মনোযোগ দিত, স্বাদের দিকে নয়। টেসিয়া এখন তাকে জিজ্ঞাসা করে, তুমি এই এলফদের জঙ্গলে কি করছিলে? আর্থার বলে, সে তার পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আর এখানে হারিয়ে গেছে। তারপর তারা আবার তাদের যাত্রা শুরু করে। টেসিয়া আবার বলে, তার বাবা মা ব্যস্ত থাকেন, তাই সে তার দাদুর সঙ্গে আর কেয়ারটেকারদের সঙ্গে থাকে। আর এখানে এখন কিছু পোকামাকড় ছিল, জোনাকির মতো, যারা মার্ক করার জন্য ব্যবহৃত হয়। আর্থার ভাবে, তাহলে বাচ্চারা এভাবেই খেলে। টেসিয়া বলে, একবার আমার মানা জেগে উঠলে আমি প্র্যাকটিস করা শুরু করব, আর আমি একজন মাস্টারও পাবো। তখনই আমরা দেখতে পাই যে নেকড়েটাকে তারা মুক্ত করে দিয়েছিল, সেটি এখনও তাদের পিছু নিচ্ছিল। অবশেষে তারা রাতে একটা ক্যাম্প তৈরি করে। তখন আর্থার ভাবে হয়তো সে ভুল করেছে, নেকড়েদেরকে জ্যান্ত ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি, তাদেরকে আগেই মেরে ফেলা উচিত ছিল, কারণ রাত্রিবেলা তাদের ডাক শোনা যাচ্ছিল। তাই আর্থার টেসিয়াকে বলে, তুমি চিন্তা করো না,
তুমি ঘুমিয়ে পড়ো। আর তোমাদের মনে থাকবে যে সেলভিয়া তাকে একটা ডিম দিয়েছিল, যেটা একটা পালকের মধ্যে রাখতে বলেছিল। এখন আর্থার ভাবে সেলভিয়া তার কাছ থেকে আসলে কি চেয়েছিল। তখনই আবার টেসিয়া এসে হাজির হয়। সে আর্থারকে বলে, যদিও আমার দিদিমা বলেছিল যে আমি যেন কখনো কোনো ছেলের সঙ্গে না ঘুমাই, কিন্তু তুমি তো বাইরে নিরাপদ না, তাই তোমার আমার সঙ্গে ভেতরে এসে ঘুমানো উচিত। কিন্তু আর্থার তাকে বারণ করে। তবে টেসিয়া খুবই জেদি। আসলে টেসিয়ার একা থাকতে খুব ভয় লাগছিল, তাই শেষ পর্যন্ত সে আর্থারকে ভেতরে ডেকে নেয় এবং বলে, প্লিজ এখানেই থাকো, বাইরে যেও না। আসলে আমি মানুষের ওপর ভরসা করি না, কারণ আমাদের পরিবারে বলা হয় যে মানুষেরা খুবই লম্পট হয়, তাদের অনেক বউ থাকে। তখন আর্থার বলে, এটা আবার কেমন কথা হলো ভাই? এলফদের মধ্যেও নিশ্চয়ই এমন লোকজন থাকে, তাই না? আর তুমি কি জানো লম্পট কাকে বলে? টেসিয়া বলে, না, এই সমস্ত আমি জানি না। আর এখানে তারা কথা বলতে বলতেই টেসিয়া ঘুমিয়ে পড়ে। আর আর্থার ভাবে, তাহলে একটা ছোট বোন থাকলে এমন লাগে। আর এরপরে যখন সকাল হয়, তারা তাদের যাত্রা আবার শুরু করে। আর্থার বলে যে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হতে শুরু করেছে, আর মূলত টেসিয়া এখানে তার উপর ভরসা করতে শুরু করেছে। যদিও সে ক্রমাগত বিরক্ত হচ্ছিল, কারণ স্পষ্টতই তাকে তার পরিবারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব ফিরতে হবে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটছিল। আর্থারের মানা করে এখন খুব ব্যথা অনুভব হচ্ছিল। টেসিয়া এখানে কিছু ওষুধীয় গাছপালা খুঁজে বের করার চেষ্টা করে, যাতে আর্থারের ব্যথা একটু কমে। কিন্তু আর্থারের অবস্থা আরও খারাপ হতে থাকে। তখনই সেই উল্ফটা এসে হাজির হয়, যে একটা ছোট্ট প্রাণী শিকার করে নিয়ে এসেছিল, আর সেই উল্ফ এখন তাদেরকে সেই ছোট্ট প্রাণীটা দিয়ে যায়। টেসিয়া বলে যে আমরা তাকে সাহায্য করেছিলাম, তাই উল্ফটা আমাদেরকে সাহায্য করলো। কি অসাধারণ ব্যাপার, তাই না? তারপর তারা মূলত এটাকে রান্না করে খায়, যেটা তাদের খুবই সুস্বাদু লাগে। এখন টেসিয়া কিছু মাশরুম এনেছিল, যেগুলো পেন রয়ে গ্রামের মহিলারা খায়। কিন্তু আর্থার যখন এই মাশরুম খায়, তার পেট আরও খারাপ হয়ে যায়। এখন টেসিয়া পুরনো গল্পের কথা বলে। সে বলে সে আগে বামন মানুষদের সম্পর্কে গল্প পড়ত, আর এই সমস্ত কথা বলার সময় আর্থার শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। তখন টেসিয়া বলে, মনে হচ্ছে তো আমি ওর থেকে বড়। পরের দিন তারা আবার যাত্রায় বেরিয়ে পড়ে, কিন্তু আর্থারের ব্যথা এখনো ক্রমাগত বাড়তেই থাকে। টেসিয়া বলে, এখন তো আমরা বন্ধুর মতো, তাই আমি তোমাকে কি আর্থারের বদলে আর্থ বলে ডাকতে পারি? আর্থার বলে, তোমার যা মনে চায় তাই বলতে পারো। অবশেষে তারা এমন একটা জায়গায় পৌঁছে যায়, যেখানে একটা গাছের মধ্যে একটা পোর্টাল আছে, আর টেসিয়া এখানে এসে বলে, আমার সঙ্গে এসো তো। অবশেষে তারা একসঙ্গে ভেতরে প্রবেশ করে আমরা দেখতে পাই এখানে একটা আলাদা ধরনের শহর রয়েছে, যেটা গাছের সঙ্গে সংযুক্ত। আর এখন আর্থারের আবার ব্যথা হচ্ছিল। আর্থার মাটিতে পড়ে যায়। আর এখানে এলফদের কিছু সৈন্য লোকও ছিল। তারা আর্থারকে দেখে বলে, তুমি পোর্টাল খুলেছ, তাই না? আর এই বলে তারা আর্থারকে ধরে ফেলে। আর্থার চিৎকার করতে শুরু করে আর বলে, টেসিয়া ওদেরকে বোঝাও। কিন্তু তখন সে দেখে যে টেসিয়া গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে, সে কিচ্ছু করছে না। এখন টেসিয়া কিছু করছে না, আর এটা দেখে আর্থার অবাক হয়ে যায়, কারণ টেসিয়া আর্থারকে বাঁচানোর জন্য কিছুই করছে না। আর তখন ওই সৈন্যরা আর্থারকে মারতে যাচ্ছিল, যেটা দেখে আর্থার ভাবে, আমার উচিত হয়নি কারোর ওপর বিশ্বাস করা। তখন আমরা আর্থারের অতীতের দৃশ্য দেখতে পাই, যেখানে আর্থার একজন লোককে মেরে ফেলেছিল। আর এইটা মনে করে আর্থার ভাবে, আমারই একটু সতর্ক হওয়া উচিত ছিল। আর টেসিয়া যখনই শুনতে পায় যে আর্থারকে সৈন্যরা এখন মেরে ফেলবে, তখন টেসিয়া ওই সৈন্যদের আটকে বলে, তোমরা আর্থারকে ছেড়ে দাও। যেটা শুনে সৈন্যরা বলে, আমরা এই ছেলেকে ছাড়তে পারবো না, কারণ এই ছেলে একটা মানুষ, আর মানুষরা খুবই খারাপ। এই কথা শুনে টেসিয়া বলে, আর্থার মোটেই খারাপ না, বরং আর্থার আমার জীবন বাঁচিয়েছে, তাই এখনই আর্থারকে ছেড়ে দাও। কিন্তু তারপরও ওই সৈন্যরা আর্থারকে ছাড়েনি। উল্টে তারা আর্থারের উপর অভিযোগ দেয় যে আর্থারই টেসিয়াকে এইসব ভুলভাল বুঝিয়েছে। এই কথা বলেই সৈন্যরা আর্থারকে মেরে ফেলতে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই সময় সেখানে একজন বৃদ্ধ লোক চলে আসে, আর সে ওই সৈন্যদের আর্থারকে ছেড়ে দিতে বলে। এটা শুনেই সৈন্যরা আর্থারকে ছেড়ে দেয়, আর টেসিয়া আর্থারের কাছে গিয়ে বলে, আর্থার তুমি ঠিক আছো তো? এরপর টেসিয়া সবাইকে বলে যে আর্থার কোনো খারাপ ছেলে না। তখন ওই বৃদ্ধ লোক টেসিয়াকে বলে, তুমি এইভাবে ওই সৈন্যদের ওপর দোষ দিতে পারো না, কারণ একটা মানুষ যদি এইভাবে এখানে আসে তাহলে তো এইসব হবেই। আর তখন ওই বৃদ্ধ লোক তার পরিচয় দেয়। সে বলে, আমি এই কিংডমের পুরনো রাজা,
আর আমার নাম ভিরিয়ন, আর আমার নাতিকে অথবা প্রিন্সেসকে বাঁচানোর জন্য আমি তোমাকে ধন্যবাদ বলতে চাই। যেটা শুনে আর্থার অবাক হয়ে যায়, আর সে টেসিয়াকে বলে, টেসিয়া, তাহলে তুমি একটা প্রিন্সেস? যেটা শুনে টেসিয়া বলে, হ্যাঁ, আর আমাকে মাফ করে দাও, কারণ আমি হয়তো তোমাকে এই কথা বলিনি। তারপর আমরা দেখতে পাই ওইখানে টেসিয়ার বাবা মা চলে আসে, যাদেরকে দেখে টেসিয়া অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে তাদের দিকে ছুটে যায়। আর টেসিয়ার বাবা মাকে দেখে আর্থার ভাবে, তাহলে এরাই হচ্ছে এই কিংডমের কিং আর কুইন। আর এরপর টেসিয়ার বাবা আর্থারকে দেখে বলে, এই কিংডমে একটা মানুষ কি করছে? সৈন্যরা কি করছো? তাড়াতাড়ি এই মানুষকে বন্দী বানাও। তখন ভিরিয়ন সৈন্যদের আটকে বলে, যাই হোক, এই ছেলেটি মানুষ হলেও সে টেসিয়াকে রক্ষা করেছে। টেসিয়াও বলে, হ্যাঁ দাদু ঠিক বলছে, আর্থার আমাকে বাঁচিয়েছে, তাই তাকে কিছুই করার দরকার নেই। আমরা তাকে ক্যাসেলে নিয়ে গিয়ে তার আপ্যায়ন করব। এই কথা শুনে টেসিয়ার বাবা অবাক হয়ে যায়। টেসিয়া আর্থারের কাছে এসে বলে, চলো, আমি তোমাকে আমার প্রিয় ট্রিটগুলি দেখাবো। ভিরিয়নও আর্থারকে দেখে বলে, ছেলে, তোমার সঙ্গে পরে কথা বলবো। এই কথায় আর্থারের ভিরিয়নের ওপর একটু সন্দেহ হয়। এই ভিরিয়ন খুব শক্তিশালী, আমি এটা অনুভব করতে পারছি। এরপর টেসিয়া আর্থারের হাত ধরে কিংডমের ভিতরে নিয়ে আসে। কিংডমের ভিতরে বহু এলফ আর্থারকে নিয়ে কথা বলছিল। তখন আর্থার মনে মনে ভাবতে থাকে, যে বই আমি পড়েছি সেটা হয়তো সত্যি ছিল। এলফ আর মানুষের মধ্যে খুব একটা মিল নেই। বিশ্বাস করা কঠিন যে আমি এই কিংডম নিজের চোখে দেখছি। তখন আর্থার টেসিয়ার দিকে তাকিয়ে ভাবে, টেসিয়াও কিছুটা ইউনিক, কারণ যখন তারা আমাকে ধরেছিল তখন আমার টেসিয়ার রিয়াকশন মনে পড়ে, যে সে কেন এমন রিয়াকশন করেছিল আর কেন আমার ব্যথা লাগছিল। অনেক প্রশ্ন আছে যার উত্তর চাই, কিন্তু এখন আমাকে সাবধান থাকতে হবে। অন্য দৃশ্যতে আমরা দেখতে পাই টেসিয়া এখন আর্থারকে ক্যাসেলের মধ্যে নিয়ে আসে, যেখানে টেসিয়ার কর্মচারীরা টেসিয়াকে স্বাগত জানায় এবং টেসিয়া আর্থারকে পরিচয় করিয়ে বলে, এটি আমার রক্ষাকর্তা, তাই তোমরা ভালোভাবে আর্থারের অতিথি আপ্যায়ন করো। চিন্তা করো না, আর্থার খারাপ লোক না। সমস্ত কর্মচারী এটা শুনে চমকে যায়। তারপরে টেসিয়া আর্থারকে জিজ্ঞেস করে, প্রথমে তুমি কি করতে চাও? তুমি কি খেলবে, খাবে, না গোসল করবে? আর্থার বলে, এসবের আগে আমি তোমার বাবা মাকে বোঝাতে চাই যে আমরা এখানে কিভাবে পৌঁছেছি, আর তারাও সবাই আর্থারের কথা শুনতে বসে। কিন্তু আর্থার একটু দ্বিধা করে বসতে চায়, যেটা দেখে টেসিয়া তাকে জোর করে বসায় এবং টেসিয়া প্রস্তাব দেয় যে একটু নাস্তা আনার জন্য। এরপর তারা আর্থারের জন্য অনেক নাস্তা নিয়ে আসে। আলোচনায় টেসিয়ার বাবা প্রথমেই নিজেদের পরিচয় দেয়, আমি এই রাজ্যের বর্তমান রাজা, আর আমার নাম আলডুইন, আর এই আমার স্ত্রী মেরিয়াল, এবং এটা আমার বাবা যে কিনা পূর্ববর্তী রাজা ছিল, আর এর নাম ভিরিয়ন। এটা শুনে আর্থার খুব ভালোভাবে নিজের পরিচয় দেয়, আমি স্যাপেন কিংডম থেকে এসেছি, আর আপনাদের সামনে উপস্থিত হওয়া আমার জন্য সম্মানের। আলডুইন বলে, তুমি ছোট জাতির হয়েও খুবই শিক্ষিত। আর্থার ভাবে আমি এইভাবে পরিচয় দিচ্ছি যাতে আমাকে ছোট করে দেখা না হয়। এরপর আর্থার তাদের পুরো ঘটনাটা ব্যাখ্যা করে, কিন্তু আর্থার কিছু বিষয় উল্লেখ করে না, যেমন সিলভিয়া সম্পর্কে। আর আর্থারের কথা শুনে আলডুইন রেগে চিৎকার করে, কি, মানুষরা আমার মেয়েকে অপহরণ করিয়েছে? তখন আর্থার বলে, এভাবে ভেবে যেও না যে গুন্ডারা শুধু এলফদের অপহরণ করে, তারা জাতি দেখে অপহরণ করে না। এরপর ভিরিয়ন আর্থারকে প্রশ্ন করে যে তুমি সেই গুন্ডাদের সঙ্গে কি করেছিলে যারা টেসিয়াকে অপহরণ করছিল? তুমি কি তাদের সাথে আলোচনা করে তাকে বাঁচিয়েছ? আর্থার বলে, না, হয়তো বোঝা যায় না, কিন্তু আমি একজন সোরসোরার, আমি ওই গুন্ডাদের সঙ্গে লড়াই করেছি। আলডুইন চমকে বলে, তাহলে তুমি এত শক্তিশালী যে তুমি ওই গুন্ডাদের হারাতে পারলে? তুমি তো অনেক বড় মিথ্যুক। তখন টেসিয়া বলে, না, আর্থার সত্যি বলছে। কিন্তু তখন ক্যাসেলের গার্ডরা তাদের তলোয়ার বের করে নেয়। তারা আর্থারকে বাচ্চা মনে করে বলে, একটা ছোট ছেলে কি আর করতে পারে, নিশ্চয়ই এই ছেলে টেসিয়াকে ম্যানিপুলেট করেছে। তখন ভিরিয়ন গার্ডদের থামিয়ে বলে, তোমাদের তলোয়ার ভিতরে রাখো। এখন গার্ডরাও এর জন্য বাধ্য হয়। তখন টেসিয়া সবাইকে বলে, আর্থার মিথ্যা বলছে না, গুন্ডারা সত্যিই আমাকে অপহরণ করেছিল।
তখন আমি শুনেছিলাম তারা আমাকে বিক্রি করবে। এই কথা শুনে টেসিয়ার মা তাকে জড়িয়ে ধরে। তখন আলডুইন আর্থারকে বলে, ঠিক আছে, আমি তোমার কথায় বিশ্বাস করছি। যেটা শুনে আর্থার কৃতজ্ঞ হয়ে বলে, আমি চাই আপনি আমার জন্য একটা কাজ করুন। যেমন আমি আপনাদের বলেছি যে গুন্ডারা আমাদের ওপর আক্রমণ করেছিল, তাই আমি চাই আমাকে আমার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। তখন আলডুইন রেগে বলে, তুমি কি বলতে চাও যে আমার মেয়েকে বাঁচানোর বিনিময়ে আমি তোমাকে তোমার কিংডমে ফিরিয়ে দেই? আর্থার বলে, হ্যাঁ, আমি এটাই চাই। তখন আলডুইন বলে, তুমি তো জানো মানুষের সাথে আমাদের সম্পর্ক কেমন, তুমি কি করে এমন অনুরোধ করছো? আর্থার বলে, এর কারণেই তো আমি এটা বলেছি। আমি আপনাদের সাহায্য করেছি, এর বিনিময়ে আপনারা আমাকে সাহায্য করলেন, আর এর দ্বারা প্রমাণ হয়ে যাবে যে মানুষ আর এলফ শান্তিপূর্ণভাবে একসাথে থাকতে পারে। আলডুইন বলে, না, মানুষদের আর এলফদের সম্পর্ক এতটাই খারাপ হয়ে গেছে যে এখন তা এত দ্রুত ঠিক হবে না। টেসিয়া রেগে আলডুইনের চোখে চোখ রাখে। অবশেষে আলডুইন তার মেয়ের কথা মেনে নেয়। তারপর আলডুইন বলে যে টেলিপোর্টেশন গেট সেপিং কিংডমে যায় সেটি কেবল কাউন্সিলের লোকেরা ব্যবহার করতে পারে। এতে 3টি জাতির শাসককে একসাথে আসতে হবে এবং এটি প্রতি 7 বছরে একবারই ঘটে, অর্থাৎ গেটটি পরবর্তীবার 5 বছর পরে খুলবে। এটা শুনে আর্থার ভাবে, এটা তো অনেক লম্বা সময়। তখন আলডুইন বলে, তুমি একজন মানুষ, আর একজন মানুষকে আমরা এতদিন ধরে এখানে রাখতে পারি না, তাই আমি তোমার সঙ্গে কিছু সৈনিক পাঠাবো যারা তোমাকে নিরাপদে তোমার বাড়ি পৌঁছে দেবে। আর্থার খুশি হয় যে সে এখন অবশেষে বাড়ি ফিরে যেতে পারবে। আর্থার এই কথা ভাবতেই থাকে। এমন সময় হঠাৎ তার আবার প্রচণ্ড ব্যথা শুরু হয়। এটা দেখে আলডুইন বলে, তুমি একটু বিশ্রাম করো, কাল সকালের মধ্যে তোমার যাত্রার প্রস্তুতি হয়ে যাবে। পরের দৃশ্যে আর্থার গোসল করার সময় সে ভাবছিল, এই ব্যথা আমার কেন হচ্ছে? সিলভিয়া, তুমি কোথায়? আমাকে সাহায্য করো। আর্থার গোসল করার পর বের হয় কিছুটা খোলা হাওয়া খেতে, আর সে ভাবে, আমি এভাবে চলতে পারবো না, আমাকে জানতে হবে কেন এই ব্যথা হচ্ছে। তখন তার নজর পড়ে টেসিয়ার ওপর। সে তার বাবা মার সঙ্গে আছে। এটা দেখে আর্থারের তার বাবা মার কথা মনে পড়ে যায়। সে ভাবে, আমার বাবা মা ঠিক আছে তো? এত সহজে গুন্ডারা তাদের হারাতে পারেনি হয়তো। আমি নিশ্চিত তারা নিরাপদে বেরিয়ে গিয়েছে। সত্যি বলতে ওদের খুব মনে পড়ে আমার। যখন আমি তাদের আবার দেখব, তারা কি আমাকে দেখে খুশি হবে? টেসিয়ার বাবা মা টেসিয়ার জন্য যেভাবে করে, আমাকে কি কেউ এভাবে দেখবে? আমি কি অন্যদের হাসি পাওয়ার যোগ্য? আর্থার এই চিন্তা করে এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখন টেসিয়া তাকে দেখে তার কাছে এসে বলে, আমার বাবা এবং অন্য সবাই তোমার সামনে খারাপ ব্যবহার করেছিল, তার জন্য আমি দুঃখিত। আর্থার বলে, কোনো ব্যাপার না, বরং এটা প্রমাণ করে তারা তোমার কতটা যত্ন করে। আর তুমি তো নিজের বাবা মাকে দেখে অনেক খুশি হয়ে গেছো, তাই তোমার তো এখন আনন্দ করা উচিত। যেটা শুনে টেসিয়া বলে, তুমি যখন তোমার বাবা মাকে আবার দেখবে তখন তুমি ঠিক এমনই করবে। আর্থার প্রশ্ন করে, তুমি কি সত্যি মনে করো যখন তারা আমাকে আবার দেখবে তারা কি খুশি হবে? আমার কারণে তো তাদের ওপর আক্রমণ হয়েছিল, তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তখনও তারা কি আমাকে মিস করবে? আর্থার গভীর চিন্তায় পড়ে যায়। আর এটা দেখে টেসিয়া আর্থারের গালে হাত রেখে তাকে সচেতন করে বলে, তোমার বাবা মা নিশ্চয়ই তোমার জন্য চিন্তা করবে, তারা নিশ্চয়ই কষ্টে আছে। আমি তো এইটা মনে করে খুব দুঃখ পাচ্ছি যে তুমি এখান থেকে চলে যাবে। আর্থার এটা শুনে খুব অবাক হয়। এরপর আমরা দেখি ছোট ছোট স্পিরিটস আবার উড়ছিল। এটা দেখে আর্থারের আবারও তার বাবা মায়ের কথা মনে পড়ে এবং সে ভাবতে থাকে, আমি আসলে কার সঙ্গে লড়ছি? অন্যদিকে টেসিয়া মাটিতে বসে বলে, এদের আমরা ফায়ারফ্লাই পটস বলি। আর্থার এখন এটা দেখে আবার টেসিয়ার সেই এক্সপ্রেশনের কথা মনে করে। সে চিন্তা করে ওর সেই এক্সপ্রেশন কেমন ছিল। এখন আর্থার বলে, হ্যাঁ, এই ফায়ারফ্লাইজগুলো সত্যিই খুব সুন্দর, আমার এগুলো পছন্দ হয়েছে।
তারা উপভোগ করছিলই, কিন্তু তখন হঠাৎ করে টেসিয়ার ওপর হামলা হয়। আর্থার টেসিয়াকে বাঁচায় এবং সঙ্গে সঙ্গে হামলাকারীর উপর আক্রমণ করে। আর সে জানতে পারে যে হামলাকারী আর কেউ নয়, বরং ভিরিয়ন ছিল। এটা দেখে আর্থার অবাক হয়ে বলে, তুমি নিজেরই নাতনিকে হত্যা করার চেষ্টা করছিলে কেন? তখন ভিরিয়ন বলে, যেটা দিয়ে আমি হামলা করেছিলাম সেটা দিয়ে তো কেউ মরতেই পারে না। তারপর আর্থার চেক করলে দেখা যায় সেটা আসলে ফায়ারফ্লাইস ছিল। ভিরিয়ন বলে, তোমার রেসপন্স এবং ডিফেন্স চমৎকার ছিল। এটা প্রমাণ করে যে তুমি আসলেই গুন্ডাদের সঙ্গে লড়াই করেছ। আর্থার বলে, তাহলে তুমি কি আমাকে টেস্ট করছিলে? টেসিয়া তখন ভিরিয়নের সামনে এসে বলে, দাদু, আর্থারকে পরীক্ষা করা বন্ধ করো। সে এমন লোক না যাকে তুমি ঘৃণা করতে পারো। ভিরিয়ন বলে, আমি তো কেবল মজা করছিলাম, অনেক দিন ধরে আনন্দ পাইনি। এটা বলার পর সে আর্থারকে একটি কাঠের তলোয়ার দেয় এবং ভিরিয়ন জাদু ব্যবহার করে টেসিয়াকে পাশে বসিয়ে রাখে। এরপর ভিরিয়ন আর আর্থারের মধ্যে লড়াই শুরু হয়। আর্থার হামলা করে, কিন্তু ভিরিয়ন সব আক্রমণ ডজ করে ফেলে। ভিরিয়ন আর্থারের হামলা দেখে তার প্রশংসাও করে। আর্থার বুঝতে পারে যে ভিরিয়ন কত শক্তিশালী, তাই এখন আর্থার নিজের মানা পাওয়ার ব্যবহার করে। কিন্তু ভিরিয়ন অনেক বেশি শক্তিশালী। দুইজন একে অপরকে আক্রমণ করে। ভিরিয়ন তো খালি হাতে লড়ছিল, আর আর্থার ভিরিয়নের আক্রমণ ডজ করে, যার ফলে ভিরিয়নের আক্রমণ সাইডে গিয়ে লাগে, আর আর্থার এই সুযোগে দ্রুত আক্রমণ করে। কিন্তু ভিরিয়ন দ্রুত আর্থারের তলোয়ার ভেঙে দেয়, আর তলোয়ারের টুকরো টেসিয়ার দিকে লাগতে যাচ্ছিল। আর্থার এটা দেখে টেসিয়াকে বাঁচাতে নিজের অবশিষ্ট তলোয়ার দিয়েই ওই টুকরোর ওপর মেরে টেসিয়াকে বাঁচিয়ে ফেলে। তারপরে আর্থার মানা ব্যবহার করে ভিরিয়নের ওপর হামলা করে, কিন্তু ভিরিয়ন তা থামিয়ে দেয়। আর্থার বলে, ভিরিয়নের চোখে যে এক্সপ্রেশন, তা আমাকে সেই বিস্টের কথা মনে করালো, যাদের সঙ্গে আমি অ্যারিনায় লড়াই করতাম, যেখানে হয় মারো নয় মরো। এখন ভিরিয়ন আক্রমণ করে আর্থারকে পিছে ফেলে দেয়, কিন্তু আর্থার দ্রুত উঠে ভিরিয়নের মাথায় আঘাত করে তাকে হারিয়ে দেয়। আর এটা দেখে ভিরিয়ন এক্সাইটেড হয়ে বলে, আমি ভাবিনি তুমি আমাকে হারাবে, চলো আরও একবার লড়াই করা যাক। আর এই কথা শুনে টেসিয়া দ্রুত ভিরিয়নের কাছে গিয়ে তার পিছনে চিমটি দিয়ে বলে, এখনই থামো। আর এটা শুনে ভিরিয়নও থেমে যায়। এরপর আর্থার ভিরিয়নের কাছে গিয়ে বলে, আপনি আমাকে প্রশংসা করলেন, এটি আমার জন্য অনেক সম্মানের। তখন ভিরিয়ন বলে, যদি তুমি চাও তাহলে তুমি আমার এক ছাত্র হতে পারো, তুমি কি হতে চাও? আর্থার বলে, হ্যাঁ, হতে চাই, কিন্তু আমার বাবা মা জানে না যে আমি বেঁচে আছি না মারা গেছি, আর আমি জানি না যে এখন আমার কি করা উচিত। ভিরিয়ন বলে, একবার ভাবো, যদি এমন কোনো উপায় থাকে যাতে তোমার বাবা মা জানতে পারে যে তুমি ঠিক আছো, তাহলে তুমি কি করবে? আর্থার এটা শুনে জিজ্ঞেস করে, সত্যি এমন কোনো উপায় আছে? কিন্তু তখনই আর কিছু বলার আগে হঠাৎ আবার আর্থারের ব্যথা শুরু হয়। ভিরিয়ন বলে, আমি ভেবেইছিলাম তোমার মধ্যে বিস্ট উইল আছে, তুমি এখন থেকে আমার ছাত্র হবে, কারণ যদি তুমি আমার ছাত্র না হও তাহলে তুমি মরে যাবে। এখন আর্থার লক্ষ্য করে যে সে এখন একটি অন্ধকার জায়গায় চলে এসেছে এবং তার বুকের ভিতরে আবার প্রচুর ব্যথা অনুভব করতে থাকে। হঠাৎ তার বুকের ভিতর থেকে একটি ডেমন বেরিয়ে আসে, যা দেখে আর্থার খুবই ভয় পায়। সেই ডেমন আর্থারের দিকে এগোতে থাকে। এটা দেখে সে চিন্তিত হয়ে বলে, এই ডেমন কি আমার অ্যাংজাইটিকে রিপ্রেজেন্ট করছে? তখন ডেমন তার কাছে আসতে থাকে। ঠিক তখনই ওইখানে টেসিয়া এসে আর্থারকে ঘুম থেকে উঠিয়ে দেয়। তখন আর্থার বুঝতে পারে যে আসলে এই সব কিছু স্বপ্ন ছিল। আর্থার টেসিয়াকে দেখে বলে, ডেমন, আমাকে আরও 5 মিনিট ঘুমাতে দাও। এটা শুনে টেসিয়া রেগে বলে, তুমি ডেমন কাকে বললে? চুপচাপ দাঁড়াও, কারণ দাদু তোমার জন্য অপেক্ষা করছেন। আর্থার বলে, ঠিক আছে। এরপর আর্থার দাঁড়ায়। পরবর্তী দৃশ্যে টেসিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই এখানে থাকবে? এটা শুনে আর্থার উত্তর দেয়, এখনও নিশ্চিত না, কিন্তু যখন আমরা ট্রিপ থেকে ফিরে আসব তখন হয়তো জানা যাবে, প্রিন্সেস। এটা শুনে টেসিয়া আবার রেগে যায় এবং বলে, আমাকে প্রিন্সেস বলো না, আমাকে টেসিয়া বলো। আর্থার বলে, ঠিক আছে, আমার এখন চেঞ্জ করতে হবে, তাই আমার রুম থেকে চলে যাও।
এটা শুনে এখন টেসিয়াও চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা আলডুইনকে দেখি, যে তার বাবা ভিরিয়নকে বলে, আমার কথা মানো, আর্থারকে এখানে রাখা আমাদের ট্রেডিশনের বিপরীতে। এটা শুনে ভিরিয়ন বলে, আমার আর্থারকে পছন্দ হয়েছে, তাই আমি আর্থারকে এখানে রাখব। এটা শুনে সেখানে টেসিয়া চলে আসে এবং তার বাবাকে বলে, আমি কতবার বলবো, আর্থার আমার জীবন বাঁচিয়েছে। আলডুইন বলে, হ্যাঁ আমি জানি। এরপর বাবা মেয়ে একে অপরের সাথে ঝগড়া শুরু করতে যায়, কিন্তু তখন ভিরিয়ন তাদের ঝগড়া বন্ধ করিয়ে আর্থার ও টেসিয়াকে তার সঙ্গে আসার জন্য বলে। তারপর তারা ক্যারেজে বসে এবং তাদের যাত্রা শুরু করে। আর্থার ভিরিয়নকে জিজ্ঞেস করে, দাদু, আপনার রহস্যময় বন্ধুর কাছে পৌঁছাতে আর কত সময় লাগবে? ভিরিয়ন বলে, তুমি আমাকে দাদু বললে, এর মানে তুমি কি আমার সঙ্গে এখন কমফোর্টেবল? আর্থার উত্তর দেয়, হ্যাঁ, আমার অ্যাটিটিউড আপনার অ্যাটিটিউডের উপর নির্ভর করছে। যেমন আপনি থাকবেন আমি তেমনই থাকব। ভিরিয়ন বলে, ঠিক আছে। এরপর আমরা দেখি টেসিয়াকে, যে ঘুমে আর্থারের কাঁধে শুয়ে থাকে। এটি দেখে ভিরিয়ন বলে, টেসিয়া সকালে খুব দ্রুত উঠেছিল, তাই এখন সে ঘুমাচ্ছে। ও তোমার জন্যই এখানে এসেছে। আর যেহেতু টেসিয়া ভবিষ্যতে প্রিন্সেস হবে, তাই তার জীবন সাধারণত অনেকটাই একাকী। টেসিয়ার চারপাশে থাকা সবাই নকল আচরণ করে, কারণ সে একটি প্রিন্সেস। এজন্য টেসিয়া অধিকাংশ মানুষের সঙ্গে মেশে না। এটা শুনে আর্থার বুঝতে পারে যে কেন টেসিয়া তাকে প্রিন্সেস বলার অনুমতি দেয়নি। ঠিক তখন ভিরিয়ন আর্থারকে বলে, যখন টেসিয়া তোমার সঙ্গে থাকে তখন সে স্বাভাবিকভাবে হাসে। তার হাসি আমি অনেক দিন ধরে দেখিনি। তার হাসির জন্য আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। ভিরিয়নের কথা শুনে আর্থার চমকে যায় এবং বুঝতে পারে যে সে ভিরিয়নের উপর বিশ্বাস করতে পারে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি তারা তাদের ডেস্টিনেশনে পৌঁছায়। আর্থার ভাবতে থাকে, ভিরিয়নের সেই রহস্যময় বন্ধু আসলে কে, যাকে দেখানোর জন্য ভিরিয়ন আমাদের নিয়ে এসেছে? ভিরিয়ন এখন ডাকতে থাকে, কিন্তু কেউ আসে না। হতাশ হয়ে সে গেটে লাথি মারে। ঠিক তখনই একটি বৃদ্ধা সেখানে বেরিয়ে আসে। ভিরিয়ন তাকে দেখিয়ে বলে, এটা আমার একটি পুরনো বন্ধু। তার নাম রেনিয়া। সে একজন সোর্সারার এবং তার কাছে অনেক ইউনিক স্কিলস আছে। আর্থার ভাবে, এর মানে তার কাছে এমন স্কিল আছে যা সাধারণ 4 এলিমেন্টের মধ্যে পড়ে না, একদম আমার মায়ের মতো। পরবর্তী দৃশ্যে আমরা দেখি সবাই ভিতরে চলে আসে। তখন আর্থার ভাবে, এই রেনিয়া আমাকে কিভাবে সাহায্য করবে? আর্থার এখন রেনিয়াকে বলে, আমি বেয়াদবি করতে চাই না, কিন্তু ভিরিয়ন আমাকে বলেছিল আপনার কাছে এমন স্কিল আছে যার দ্বারা আমি আমার বাবা মার সাথে যোগাযোগ করতে পারবো। এটা শুনে রেনিয়া বলে, হ্যাঁ, আমাকে ডিভাইনারও বলা হয়। এরপর রেনিয়া আর্থারের দিকে ঘুরে তাকায় এবং বলে, তুমি তো এক স্পেশাল চাইল্ড, তাই না? তোমার মধ্যে কিছু এমন আছে যা আমি এখনো দেখতে পারিনি। কিন্তু এখন আমি তোমার অতীত এবং ভবিষ্যতের কিছু অংশ দেখতে পারি। কিন্তু তুমি এখানে প্রফেসির জন্য আসোনি, তাই না? তখন আর্থার বলে, না, আমি এখানে এর জন্য এসেছি যাতে আমি আমার বাবা মার সঙ্গে আবার দেখা করতে পারি এবং তাদের বলতে পারি যে আমি ঠিক আছি। এটা শুনে রেনিয়া বলে, ঠিক আছে। এরপর সে আর্থারের সামনে একটি পানিপূর্ণ টব রাখে এবং বলে, এর ভিতরে ভালোভাবে তাকাও। আর্থার তাকানো শুরু করে। এরপর রেনিয়া তার ম্যাজিক ব্যবহার করে এবং বলে, তোমার মনকে ফোকাস করো এবং বিস্তারিতভাবে তোমার বাবা মার কথা ভাবো। আর্থার ঠিক তেমন করে। প্রথমে সে তার মাকে কল্পনা করতে শুরু করে, সে কেমন দেখতে। তারপর আর্থারের মনে হয় নিশ্চয়ই এলিস অর্থাৎ তার মা তার জন্য চিন্তা করছে। তারা সবাই ডিনার করার জন্য বসে আছে। হঠাৎ তারা আর্থারের কথা মনে করে এবং তাদের মন খারাপ হয়ে পড়ে, কারণ আজই ছিল আর্থারের জন্মদিন। তারা অতীতের দৃশ্যগুলো মনে করে, যেখানে আর্থার খাদ থেকে নিচে পড়ে গিয়েছিল। তখন তারা হতাশ হয়ে পড়েছিল, কারণ তারা আর্থারকে বাঁচাতে পারেনি, ফলে তাদের খালি হাতে ফিরে যেতে হয়েছিল।
পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই তারা তাদের গন্তব্যে পৌঁছে তাড়াতাড়ি বাড়ি ও বদলে নেয়। তারা এখন একাই থাকছে। আর্থারের বাবা এলিসকে বলে, আমি যদি তার বোনকে বাঁচাতে না বলতাম তাহলে এমনটা হতো না। এরপর তারা আবার আর্থারের কথা ভাবে এবং আরও মন খারাপ করে। ঠিক তখনই তারা আর্থারের কণ্ঠ শুনতে পায়। আর্থার বলছে, আমি এখনও বেঁচে আছি। এটা শুনে তারা খুবই অবাক ও খুশি হয়। আর্থার বলে, আমি ঠিক আছি এবং বেঁচে আছি। আমি অ্যালানোর কিংডমে এলফদের সঙ্গে আছি এবং স্পেশাল ম্যাজিক ব্যবহার করে তোমাদের কাছে যোগাযোগ করছি এবং আমি তোমাদের কাছে শীঘ্রই যেতে পারবো না। আমার শরীরে কিছু সমস্যা হয়েছে যার চিকিৎসা করাতে হবে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এটা কোনো গুরুতর সমস্যা না। যখন আমি সুস্থ হয়ে যাব তখন আমি তোমাদের কাছে ফিরে যাব। তখন পর্যন্ত তোমরা আমার বিষয়ে চিন্তা করো না এবং যা কিছু আমার সঙ্গে ঘটেছে তার জন্য নিজেকে দোষারোপ করবে না। আমি যা করেছি সেটা আমি নিজের ইচ্ছায় করেছি। যদি আমি মরতামও তবুও আমি একই কাজ করতাম। তোমরা ভালো থেকো, আর আমরা পরবর্তীতে কখন যোগাযোগ করতে পারবো জানি না, কিন্তু আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। আর্থারের কণ্ঠ শুনে তার বাবা মা অনেক খুশি হয় যে আর্থার এখনও বেঁচে আছে। এরপর ম্যাজিক বন্ধ হয়ে যায়। এখন আর্থারেরও অনেক ভালো লাগতে শুরু করে, কারণ তার বাবা মা ভালো আছে। আর্থার বলে, এখন যাই হোক, আমি আর আমার বাবা মাকে কখনো চিন্তায় ফেলব না। এরপর সে ভিরিয়নকে বলে, দয়া করে আমাকে আপনার স্টুডেন্ট বানিয়ে নিন। পরের দৃশ্যে টেসিয়া তার বাবাকে বলছে, আমি আপনাকে কতবার বলবো, আর্থার আমার জীবন দুবার বাঁচিয়েছে। যদি আমরা তাকে এভাবে আমাদের কিংডম থেকে বের করে দিই তাহলে মানুষ মনে করবে এলফরাই খারাপ। আপনি কি তা চান? এটা শুনে আলডুইন বলে, না। তখন ভিরিয়ন বলে, আর্থারকে আমি ট্রেনিং দেব, তাই এ ব্যাপারটা সবাইকে জানিয়ে দাও। আর যদি কিছু ঘটে সেটি আমার দায়িত্ব হবে। এরপর আলডুইনও আর্থারকে রাখার জন্য রাজি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি আলডুইন আর্থারের কাছে ক্ষমা চাচ্ছে তার আগের আচরণের জন্য। সে বলে, তুমি আমার মেয়ের বন্ধু এবং আমার বাবার প্রথম স্টুডেন্ট, তাই আমি তোমাকে এখানে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাই। এরপর মেরিয়ালও ক্ষমা চাইতে শুরু করে এবং বলে, এই জায়গাটিকে তোমার নিজস্ব বাড়ি মনে করো। এটি শুনে আর্থার অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে, হঠাৎ করে তারা কিভাবে পাল্টে গেল। তখন আর্থার ভিরিয়নের দিকে তাকায় এবং ভাবে, এখন বুঝতে পারছি আসলে কি ঘটেছে। এরপর তারা হাত মিলিয়ে শুভেচ্ছা জানায়। এরপর টেসিয়া তার বাবার কাছে আসে এবং বলে, যদি আপনার সত্যি খারাপ লেগে থাকে তাহলে আমাকে এবং আর্থারকে বাইরে খেলতে দাও, আমি তাকে বাইরের জায়গা দেখাবো। এতে আলডুইন রাজিও হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি তারা এলভিস টাউনের ভেতরে প্রবেশ করছে। আর্থার বলে, এটি প্রথমবার যে আমি এলফদের শহর দেখছি। টেসিয়া আর্থারকে বলে, কাছেই একটি বাজার আছে যেখানে সুস্বাদু ফল এবং মিষ্টি পাওয়া যায়, আমাদের দ্রুত সেখানে যেতে হবে। এটা বলার পর তারা হাত ধরে সেখানে যাওয়ার পথে এগোতে থাকে, কিন্তু হঠাৎ আর্থার এক ছেলের সাথে ধাক্কা খায়। সেই ছেলে আর্থারকে দেখে বলে, তোমাকে স্পর্শ করার পর আমার ওপর মানুষের ময়লা লেগে গেছে। সে আর্থারকে বলে, যদিও ভিরিয়ন তোমাকে পছন্দ করে, কিন্তু এই জায়গা তোমার মতো মানুষের জন্য না। সেখানে আরও বাচ্চারা ছিল যারা আর্থারকে বলে, হ্যাঁ সে ঠিক বলছে, আর্থার তুমি একটা বানর। এটা শুনে আর্থার ভাবতে থাকে, আরে আমি কি করলাম? সেই সময় টেসিয়া আর্থারকে বলে, এই মানুষদের ওপর খেয়াল করো না, চলো এগিয়ে যাই। তারা সেখান থেকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন টেসিয়াকে দেখে ওই ছেলে বলে, যদি আপনি এই মানুষের সঙ্গে থাকেন তাহলে আপনার রেপুটেশন নষ্ট হবে, তাই আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আমার নাম ফেরিদ ইফসার। টেসিয়া বলে, না আমি তোমার সঙ্গে যাচ্ছি না। ঠিক তখন আর্থারের একটি আইডিয়া আসে। আর্থার বলে, তুমি কি ফেরিদ, ফেরিদ ইফসোরা? এটি শুনে ফেরিদ রেগে যায় এবং বলে, আমার নাম ফেরিদ ইফসার। আর্থার ক্ষমা চায় এবং মজা করে বলে, আমি জানতাম না যে আপনি এত বড় জিনিয়াস, আমি ভবিষ্যতে সতর্ক থাকব। এরপর তারা সেখান থেকে এগোতে থাকে।
কিন্তু ফেরিদ তাকে থামায় এবং আর্থারের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে অপমান করছিলে, তাই না? আর্থার তখন ভাবে, আমি মনে করেছিলাম ফেরিদ বোকা, কিন্তু মনে হচ্ছে তা নয়। এরপর ফেরিদ বলে, আমি তোমাকে একটি ডুয়েলের জন্য চ্যালেঞ্জ করছি। এখন টেসিয়া এটা দেখে বলে, তুমি কি পাগল? তুমি লর্ড ভিরিয়নের স্টুডেন্টকে চ্যালেঞ্জ দিচ্ছ? ফেরিদ বলে, মাফ করো, কিন্তু আমার বাবা মা আমাকে শিখিয়েছে কারো অপমান সহ্য করতে নেই। আমি এই মানুষকে তার জায়গা দেখাবো। ঠিক তখন আর্থার লক্ষ্য করে যে অনেকেই এখানে এসে এই ফাইটটি দেখার জন্য অপেক্ষা করছে। অনিচ্ছা সত্ত্বেও এখন আর্থারের এই ডুয়েল অ্যাকসেপ্ট করতে হয়। এরপর তাদের লড়াই শুরু হয়। যখন ফেরিদ আর্থারের ওপর আক্রমণ করতে যায়, তখন আর্থার এক মুক্কা মারে, আর ফেরিদ অনেক দূরে উড়ে যায় এবং বেহুশ হয়ে পড়ে। এটি দেখে আর্থার নিজেই চমকে যায় এবং বলে, আমি কি তাকে এত জোরে মারলাম? এখন টেসিয়াও বলে, আমি ঠিক জানতাম এমন হবে, তাই আমি ফেরিদকে বলছিলাম ঝামেলা করতে না। কিন্তু এখন যাই হোক, চলো এটিকে ইগনোর করি এবং আমরা এগিয়ে যাই। এরপর টেসিয়া আবার আর্থারের হাত ধরে তাকে নিয়ে চলে যায়। তখন আর্থার টেসিয়ার হাসি দেখে ভাবে, টেসিয়া সত্যিই খুব চার্মিং। পরবর্তী দৃশ্যে তারা বাজারে এসে মিষ্টি খাচ্ছে। তারা বিভিন্ন দোকানেও যায় এবং অনেক আনন্দ করে। পরবর্তী দৃশ্যে তারা এক জায়গায় থামে। তখন টেসিয়া আর্থারকে বলে, তোমার ট্রেনিং কাল থেকে শুরু হবে, তাই না? তুমি কি এক্সাইটেড? আর্থার বলে, হ্যাঁ, হয়তো। এটা শুনে টেসিয়া জিজ্ঞেস করে, কি হয়েছে? কিছু কি ভুল হয়েছে? আর্থার উত্তর দেয়, না। এরপর সে মনে করে, যখন সে ভিরিয়নের সামনে ছিল, ভিরিয়ন তাকে বলেছিল, আমি তোমাকে সরাসরি বলছি, আমার ট্রেনিং এত সহজ হবে না। তোমাকে এই জায়গায় থাকার জন্য সিলেক্ট করা হয়েছে, তাও তোমার পরিবারের সাপোর্ট ছাড়া। তোমাকে অনেক কিছু সহ্য করতে হবে, কিন্তু তার বদলে তোমাকে অনেক কিছু দেওয়াও হবে। আমি তোমাকে শেষবার জিজ্ঞেস করছি, তুমি কি প্রস্তুত? আর্থার বলে, হ্যাঁ, আমি প্রস্তুত। এখন বর্তমান সময়ে আর্থার টেসিয়াকে বলে, আমি আমার ট্রেনিং নিয়ে এক্সাইটেড। এখানে পৌঁছানোর জন্য আমি অনেক পরিশ্রম করেছি, অনেক কিছু সহ্য করেছি, আর এখন সব কিছুই আছে কারণ আমি নিজেই আমার ভবিষ্যৎ বেছে নিয়েছি। এটা শুনে টেসিয়া বলে, হ্যাঁ, আমিও পরিশ্রম করব। আর্থার জিজ্ঞেস করে, তুমি কিসের জন্য পরিশ্রম করবে? টেসিয়া বলে, আমি সব কিছুর জন্য পরিশ্রম করব। তুমি যতটা পরিশ্রম করবে, আমিও ততটাই করব। পরবর্তী দৃশ্যে আমরা দেখি আর্থার ভিরিয়নের কাছে চলে আসে এবং তার ট্রেনিং শুরু হয়ে যায়। এরপর আর্থার বলতে শুরু করে যে এই দুনিয়ায় সময় অনেক দ্রুত চলে এবং এই জগতে আমি বড় হতে থাকি এবং আরও শক্তিশালী হয়ে উঠি। তবে ট্রায়ালগুলোও বাড়তে থাকে এবং মনে হয় যত এগোবো আমার সমস্যাগুলো আরও বড় হবে। কিন্তু কোনো সমস্যা নেই, আমি সেগুলো মোকাবিলা করব, কারণ সেগুলো ভবিষ্যতে আসবে। কিন্তু এখন আমাকে নিজের ওপর ফোকাস করতে হবে, কারণ আমি বিশ্বাস করি আমার ভবিষ্যৎ অনেক এক্সাইটিং হবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি 3 বছর কেটে গেছে। টেসিয়াও এখন বড় হয়ে গেছে। সে আর্থারের রুমে আসে তাকে জাগানোর জন্য, কিন্তু আর্থার জাগে না। তাই সে তার মানা ব্যবহার করে আর্থারকে ব্যথা দেয় যাতে সে জাগে। ব্যথার কারণে এখন আর্থারও জেগে যায়। আমরা দেখি আর্থারও এখন বড় হয়ে গেছে। সে টেসিয়াকে বলে, তুমি কি আমাকে ভালোভাবে জাগাতে পারো না? টেসিয়া উত্তর দেয়, আমি তো চেষ্টা করেছি তোমাকে ভালোভাবে জাগানোর, কিন্তু তোমার তো ওঠার নামই নেই, তাই আমাকে এটা করতে হলো। তারপর আর্থার দেখে যে রাজা ও রানী কোথাও যাচ্ছে। এটা দেখে আর্থার টেসিয়াকে জিজ্ঞেস করে, তারা কোথায় যাচ্ছে? টেসিয়া বলে, তারা কোনো একটা মিটিংয়ে যাচ্ছে। তারপর সে আর্থারকে একটা বেশ বড় বার্গার খাওয়ায় এবং বলে, কৃতজ্ঞ হও, আমার মতো সুন্দর মেয়ে তোমাকে এটা বানিয়ে দিয়েছে। আর্থার বার্গার খেয়ে বলে, কিন্তু আমি তো এখানে কোনো সুন্দরী মেয়ে দেখছি না। এটা শুনে টেসিয়া রেগে যায়। পরের সিনে আমরা দেখি যে আর্থারের সাথে সাথে টেসিয়াও ট্রেনিং করছে। তারা দুজন একসাথে লড়াই করছে। এটা দেখে ভিরিয়ন বলতে শুরু করে, তোমরা অনেক স্লো। এটা বলার পর ভিরিয়ন দুজনকে তলোয়ার ধরিয়ে দেয়
এবং তারা লড়াই শুরু করে। এটা দেখে ভিরিয়ন খুশি হয় এবং মনে মনে ভাবে যে ওরা পরবর্তী ধাপের জন্য প্রস্তুত। পরের সিনে এদিনের ট্রেনিং শেষ হয়। এরপর ভিরিয়ান আর্থারকে সর্সারি সম্পর্কে বলে, যখন তুমি তোমার মানাকে স্টেবিলাইজ করতে পারবে তখন তুমি 4টি এলিমেন্টের মধ্যে একটি মাস্টার করতে পারবে। 4টি এলিমেন্ট হল ফায়ার, ওয়াটার, উইন্ড ও আর্থ। আর আমরা এলফ জাতিরা উইন্ড এলিমেন্টের বিশেষজ্ঞ। তাছাড়া আমরা ওয়াটার ও আর্থেও বিশেষজ্ঞ। কোন এলিমেন্ট তুমি পাবে তা তোমার জাতির উপর নির্ভর করে। যেমন আমাদের মতো ডোয়ার্ফরা আর্থ ও ফায়ার ম্যাজিকে পারদর্শী হয়, কিন্তু মানুষেরা 4টি এলিমেন্টই ব্যবহার করতে পারে, তবে সেটা তাদের সক্ষমতার ওপর নির্ভর করে। বেশিরভাগ মানুষ কেবল একটি এলিমেন্টই ব্যবহার করতে পারে, তবে বিরল ক্ষেত্রে একটি মানুষ সবগুলো এলিমেন্ট ব্যবহার করতে পারে, কিন্তু সেটা খুবই দুর্লভ হয়ে থাকে। এরপর টেসিয়া ভিরিয়নকে প্রশ্ন করে, আর্থার কেন আমার সঙ্গে সর্সারি ট্রেনিং করছে না? তখন ভিরিয়ন বলে, এর কারণ হচ্ছে আর্থারের দুর্বলতা। আর্থার, তোমার মানা কোরের ভেতরে একটা বিস্ট উইল আছে এবং সেটা খুবই শক্তিশালী। সেই বিস্ট উইলটাই তোমার শরীরে থাকা মানা কোরের ব্যালেন্স খারাপ করছে, আর এর কারণেই তোমার ব্যথা হয়। এটা শোনার পর আর্থার ভাবতে শুরু করে যে এই বিস্ট উইল হয়তো সিলভিয়ারই হবে। তখন ভিরিয়ন বলে, আমাদের প্রথম ধাপ হলো তোমার শরীরকে তোমার মানার সঙ্গে অভ্যস্ত করে তোলা। এরপর আর্থার আমাদের বলতে শুরু করে, বলা হয় যদি কোনো এলফ 10 বছর বয়সের আগেই নিজের মানাকে জাগিয়ে তুলতে পারে তাহলে তাকে স্বাভাবিকভাবেই প্রতিভাবান বলা হয়। কিন্তু টেসিয়ার মানা মাত্র 9 বছর বয়সেই জেগে উঠেছিল। তখন থেকেই সে আমার সঙ্গে লড়াই শিখছে। তারা দুজনে আবার ট্রেনিং করতে শুরু করে। এটা দেখে ভিরিয়ন বলে, তোমার মধ্যে এখনও শক্তি বাকি আছে। তাহলে একটা কাজ করা যাক, আমরা তোমার ভেতরে থাকা বিস্ট উইল একবার জাগাই। যদি সব ঠিকঠাক হয় তাহলে আজকের পর তোমার শরীরে আর কোনো ব্যথা থাকবে না। তুমি একজন সত্যিকারের বিস্ট টেমার হয়ে উঠবে। আর্থার বলে, ঠিক আছে। এরপর ভিরিয়ান আর্থারের মানা কোর অ্যাক্টিভেট করতে শুরু করে। আর্থারের মানা কোর অ্যাক্টিভেট হয়ে যায়। এর পরপরই আর্থার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার শরীর থেকে প্রচণ্ড শক্তি বেরোতে থাকে, যার কারণে টেসিয়া ও ভিরিয়ান অনেক দূর ছিটকে পড়ে। কিছুক্ষণ পরে আর্থার নিজেকে সামলে নেয়, কিন্তু হুঁশে আসার সঙ্গেই আবার অজ্ঞান হয়ে যায়। এই দৃশ্য দেখে ভিরিয়ান বেশ অবাক হয়ে যায়। পরের সিনে আর্থার জেগে ওঠে তার রুমে এবং ভিরিয়ান তার পাশে বসেছিল। তখন ভিরিয়ন আর্থারকে জিজ্ঞেস করে, তুমি কি জানো তোমার শরীরে থাকা বিস্ট উইল কার? তখন আর্থার বলে, আমার মধ্যে যে বিস্ট উইল আছে সেটা একটা ড্র্যাগনের। এটা শুনে ভিরিয়ান অবাক হয়ে বলে, বিশ্বাস করা কঠিন, কিন্তু যা কিছু দেখেছি তাতে মনে হচ্ছে তুমি সত্যি বলছো। আর এই বিষয়টা কাউকে জানিও না, কারণ যদি লোকেরা জানতে পারে যে তোমার মধ্যে এই শক্তি আছে তাহলে তোমার ওপর অনেক আনওয়ান্টেড অ্যাটেনশন পড়বে। এখন আর্থারও এর জন্য সম্মতি জানায়। এরপর ভিরিয়ান বলে, 4 মাস পর তুমি এখান থেকে চলে যাবে। এটা শুনে আর্থার অবাক হয়ে যায় এবং বলে, আমি তো ভেবেছিলাম আমার হাতে এখনও 2 বছর আছে। এটা শুনে ভিরিয়ান বলে, 3টি রাজ্য এখন একটি কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম করছে, যেখানে 3 রাজ্যের তরুণ যোদ্ধারা একসাথে দেখা করবে। এই কারণেই জাইরাস সিটির গেট খোলা হবে। তাই এখন তুমি সেই গেট দিয়ে যেতে পারবে এবং তোমার পরিবারের সঙ্গে দেখা করতে পারবে। এটা শুনে আর্থার কিছুটা অবাক হয়। ভিরিয়ন এটা দেখে বলে, তুমি কি খুশি নও যে অবশেষে তোমার পরিবারের সঙ্গে দেখা করতে পারবে? কিন্তু আর্থার এই জায়গা ছেড়ে যেতে চায় না, তাই এখন তার মন খারাপ। এটা দেখে ভিরিয়ন বলে, এখন তুমি বিশ্রাম নাও, কারণ কাল থেকে তোমার ট্রেনিং আরও কঠিন হবে। তখন আর্থার জিজ্ঞেস করে, এই সব ব্যাপারে কি টেসিয়া জানে? ভিরিয়ান বলেন, হ্যাঁ,
অন্যদিকে টেসিয়ার বাবা মাও টেসিয়াকে বলে দেয় যে আর্থার খুব শিগগিরই চলে যাবে। এটা শুনে টেসিয়ার মন খারাপ হয়ে যায়। পরের দৃশ্যে আমাদের রাতের সময় দেখানো হয়, যেখানে আর্থার নিজের বিছানায় শুয়ে আছে। সে বলে 4 মাস তো খুবই কম সময়। ঠিক তখনই তার চোখে পড়ে সেই ডিমটা যেটা সিলভিয়া তাকে দিয়েছিল। হঠাৎ সেই ডিমটা ফেটে যায় আর তার ভেতর থেকে একটা ছোট্ট ড্র্যাগন বেরিয়ে আসে। এটা দেখে আর্থার অবাক হয়ে যায়। তারপর আর্থার ছোট্ট ড্র্যাগনটাকে হাতে তুলে নেয় এবং হাসতে হাসতে বলে, তুমি তো বেশ কিউট। ঠিক তখনই ছোট্ট ড্র্যাগনটা আর্থারের হাত কামড়ে দেয়। তার হাতের ওপরে একটা চিহ্ন তৈরি হয়ে যায়। এরপর ড্র্যাগনটা যে কথাগুলো বলে সেগুলো আর্থার তার মনের ভেতরে টেলিপ্যাথিকভাবে শুনতে পায়। এই সব দেখে আর্থার চমকে যায়। ড্র্যাগনটা তাকে পাপা বলে ডাকতে শুরু করে। এটা শুনে আর্থার তার নাম সিলভি রেখে দেয়। এই নামটা সিলভিরও খুব ভালো লাগে। তখন আর্থার বলে, বিশ্বাসই হচ্ছে না, আমি তো মাত্র 8 বছর বয়সেই বাবা হয়ে গেলাম। আমার বাবা মা এটা শুনে নিশ্চয়ই অবাক হয়ে যাবে। এরপর আর্থার আর সিলভি ঘুমিয়ে পড়ে। তারপর সকালবেলায় টেসিয়া আসে আর্থারকে জাগাতে, কিন্তু বিছানায় ছোট্ট সিলভিকে দেখে অবাক হয়ে যায়। টেসিয়া এখন ছোট্ট সিলভিকে তুলে নিয়ে বলে, তুমি তো অনেক কিউট। কিন্তু সিলভি একদমই টেসিয়ার কাছে যেতে চায় না। এর পরের দৃশ্যে দেখা যায় সবাই একসাথে ট্রেনিং গ্রাউন্ডে যাচ্ছে। সেখানে টেসিয়া সিলভিকে বলে, আমার কাছে চলে এসো, ভয় পেও না। কিন্তু সিলভি এখনও টেসিয়ার কাছে আসতে ভয় পায়। অবশেষে তারা ভিরিয়নের কাছে পৌঁছে যায়। ভিরিয়ন সিলভিকে দেখে অবাক হয়ে বলে, এটা আবার কি জিনিস? আর্থার উত্তর দেয়, এটা একটা ড্র্যাগন। এটা শুনে ভিরিয়ান আরও বেশি চমকে ওঠে এবং বলে, আমাকে এত বড় শক দিও না, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাবে। তারপর ভিরিয়ান বলে, মনে হচ্ছে এটা তখনই ফুটে বেরিয়েছে যখন তোমার ভেতরের বিস্ট হুইল সম্পূর্ণভাবে স্থিতিশীল হয়েছে। আর্থার একটু চিন্তিত মুখে তাকায়। এটা দেখে ভিরিয়ান আর্থারকে বলে, চিন্তা করো না, কেউ জানবে না যে এটা একটা ড্র্যাগন। আমরা সবাইকে বলবো এটা একটা রেয়ার মানা বিস্ট। আর্থার বলে, ঠিক আছে। এরপর ভিরিয়ান বলে, চলো আজকে ট্রেনিং শুরু করি। এখন যেহেতু তুমি একজন বিস্ট টেমার, তোমাকে এমনভাবে এক্সারসাইজ করতে হবে যাতে তুমি তোমার বিস্ট কোর আর মানা কোর একসাথে ব্যবহার করতে পারো। তাই এখন তোমাকে কমব্যাট ট্রেনিং করতে হবে। এটা বলেই ভিরিয়ন এখন নিজের পুরো শক্তি ব্যবহার করতে শুরু করে, আর এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। ভিরিয়নের গতি এত বেশি হয়ে যায় যে ভিরিয়ন মুহূর্তের মধ্যে আর্থারের কাছে এসে বলে, আমার সঙ্গে লড়াই করো। কিন্তু আর্থার ভয়ে কাঁপতে থাকে। সে বুঝতেই পারে না ভিরিয়ন কোথায় আছে। অবশেষে আর্থার ভয় পেয়ে সারেন্ডার করে দেয়। ভিরিয়নও এখন থেমে যায়। তখন আর্থার বলে, দাদু, আপনি এত দ্রুত নড়ছিলেন যে আমি আপনার উপস্থিতি বুঝতে পারিনি। এটা শুনে ভিরিয়ন বলে, আমি যেটা ব্যবহার করেছি তাকে বলে শ্যাডো প্যান্থার টেকনিক। এর সাহায্যে তুমি উইন্ড ম্যাজিক পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে, আর কোনো শব্দও হবে না, কারণ এটা একটা অ্যাডভান্স সর্সারি। কিন্তু এটা ব্যবহার করলে অনেক ক্লান্তি হয়। তো চলো এখন এসব কথা বাদ দাও, আসল ট্রেনিং শুরু করি। আর্থার বলে, ঠিক আছে। এভাবে দিন কেটে যায়, আর আর্থার বলে, আমি এখন ধীরে ধীরে আমার বিস্ট হুইল পুরোপুরি মাস্টার করতে শুরু করেছি। যে কারণে আমার বুকে যে ব্যথা হতো সেটা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমার শরীরও অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আমি এখন এমন ট্রেনিং করতে পারি যা আগে কখনো ভাবিনি যে আমি পারব। আর যখন একটু ফ্রি সময় পাই তখন আমি একদম সাধারণ বাচ্চার মতো সময় কাটাই। পরের সিনে মার্কেটের দৃশ্য দেখানো হয়। সেখানে আর্থার আর টেসিয়া একসাথে বাজারে ঘুরছে। হঠাৎ করে আর্থার আবার ফেরিথের সঙ্গে ধাক্কা খায়।
এখন ফেরিত রেগে বলে, আর্থার, আমার সঙ্গে লড়াই করো। আর্থারও বলে, ঠিক আছে। তারপর লড়াই শুরু হয় আর আর্থার ফেরিতকে আবারও হারিয়ে দেয়। আর্থারের প্রথমে মনে পড়ে না যে ফেরিতকে, কিন্তু যুদ্ধের পর তার সব মনে পড়ে যায়। সে হাত বাড়িয়ে বলে, তোমার সঙ্গে আবার দেখা হয়ে ভালো লাগলো। এখন ফেরিতও তার হাত ধরে। তারপর আর্থার জিজ্ঞেস করে, তুমি কি এক্সচেঞ্জ প্রোগ্রামে যাচ্ছ? তখন ফেরিত বলে, হ্যাঁ, আমাকে গুডউইল অ্যাম্বাসেডর হিসাবে নির্বাচিত করা হয়েছে। তখন বাকি লোকেরা বলে, ফেরিথের স্ট্যাটাস অনেক উঁচু, তাই তার জন্য ওই অনুষ্ঠানে যোগ দেওয়া বাধ্যতামূলক। তারপর আর্থার টেসিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমিও কি যাচ্ছ? এটা শুনে টেসিয়ার মন একটু খারাপ হয়ে যায়। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখন ফেরিত বলে, প্রিন্সেস, থাক, আপনি বরং নাই যান, কারণ আপনি তো এমনিতেই সব সময় হারিয়ে যান। এটা শুনে টেসিয়া ভীষণ রেগে যায় আর সে ফেরিতকে একটা ঘুষি মেরে আকাশে উড়িয়ে দেয়। এতে আশপাশে অনেক ভিড় জমে যায়। এটা দেখে আর্থার দ্রুত টেসিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা দৌড়ে অনেক দূরে চলে আসে। তখন টেসিয়া জিজ্ঞেস করে, কি হলো এখন? আর্থার বলে, তুমি তো এই রাজ্যের প্রিন্সেস, তাই তুমি নিজের লোকদের ওপর আক্রমণ করতে পারো না। এটা বলার পর আর্থার মনে মনে ভাবে, আমি আবার কি বলছি? আমার আগের জীবনে তো আমি নিজেই আমার প্রজাদের মারতাম। তখন টেসিয়া বলে, তুমি তো বাড়ি ফিরে যাচ্ছ, আর আমি এক্সচেঞ্জে যাচ্ছি না। আর তুমি এখন একদম বাবার মতো আমার উপর রাগ দেখাচ্ছ। তুমি একদম বুড়ো মানুষের মতো আচরণ করছো। এটা শুনে আর্থার অবাক হয়ে যায়, আর টেসিয়া রেগে গিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায়, এখন রাতের সময়। টেসিয়া নিজের রুমে বসে কাঁদছে। ঠিক তখনই আর্থার সেখানে আসে এবং বলে, মনে আছে আমরা আগে একসাথে জঙ্গলে যেতাম? আজ না হয় আবার জঙ্গলে যাই। এটা বলে আর্থার তার কানে একটি ফায়ারফ্লাই বসিয়ে দেয়। এটা দেখে টেসিয়ার মুখে হাসি ফুটে ওঠে, আর সে আর্থারের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় তারা দুজন জঙ্গলের মধ্যে হাঁটছে। তখন টেসিয়া বলে, এইভাবে জঙ্গলে আসা কি ঠিক হবে? আর্থার বলে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে সামলে নেব। তারপর আর্থার টেসিয়াকে সেই প্রাণীগুলোর কাছে নিয়ে যায় যাদের তারা একসময় বাঁচিয়েছিল। ওদের দেখে টেসিয়া খুশি হয়। তারপর তারা বাইরে ক্যাম্পিং করতে বসে। তখন টেসিয়া জিজ্ঞেস করে, মানুষদের রাজ্য কেমন হয়? আর্থার বলে, আমি কখনো সেখানে যাইনি, তাই আমি জানি না। টেসিয়া বলে, তাহলে তুমি এখানেই থেকে যেতে পারো না? আর্থার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখন সে দেখে টেসিয়া ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে, তাই সে চুপ করে যায়। পরের দৃশ্যে দেখা যায়, আজ আর্থারের চলে যাওয়ার দিন। সে নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। তখন ভিরিয়ন আর্থারকে একটি কম্পাস উপহার দেয় এবং বলে, এই কম্পাসের উপরে আমাদের পরিবারের সিল আছে, আর তুমি যখনই ফিরে আসতে চাও এটা ব্যবহার করে চলে এসো। আর্থার বলে, ঠিক আছে দাদু। তারপর আর্থার জিজ্ঞেস করে, টেসিয়া কোথায়? কিন্তু টেসিয়ার বাবা মা কিছুই বলতে পারেন না। এটা দেখে আর্থার বুঝে যায় টেসিয়া তাকে বিদায় জানাতে আসবে না। তার পরের দৃশ্যে দেখা যায় গেট খোলা হয়েছে, আর আর্থার সহ আরও 3 জন বাচ্চা পথ দিয়ে বাইরে যাচ্ছে। আর্থার এখন চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু ঠিক তখনই টেসিয়া সেখানে এসে পড়ে। টেসিয়া কাঁদতে কাঁদতে দৌড়ে আর্থারের দিকে আসে, তবে দৌড়ে আসার সময় সে নিচে পড়ে যায়। এটা দেখে আর্থার দৌড়ে তার কাছে গিয়ে তাকে উঠিয়ে নেয়। টেসিয়া উঠে আর্থারকে বলে, ভালোভাবে খেয়েও, একা কোথাও ঘুরতে যেও না, আর নিজের যত্ন নিও। আর্থার বলে, ঠিক আছে। এরপর সে টেসিয়াকে জড়িয়ে ধরে এবং বলে, আমি তোমাকে খুব মিস করব। এটা শুনে টেসিয়ার চোখে জল চলে আসে। সেও বলে, আমিও তোমাকে খুব মিস করব। এর পরের দৃশ্যে দেখা যায় আর্থার শহরে পৌঁছে গেছে। অন্য বাচ্চারা তো তাদের পথে চলে যায়, আর আর্থারও নিজের বাবা মায়ের বাড়ির দিকে হাঁটতে থাকে। সে বলে, এই হলো ফ্লাইং সিটি অফ জাইরাস। আমি অবশেষে আমার বাবা মায়ের সঙ্গে দেখা করব। সে বাড়ির দরজায় গিয়ে নক করে।
তখন দরজা খুলে দেয় একটি ছোট মেয়ে। তারপর আর্থারের বাবা মাও বাইরে আসে। আর্থারের বাবা মা তাকে দেখে খুব খুশি হয়ে জড়িয়ে ধরে। এটা দেখে পাশে থাকা ছোট মেয়েটা অ্যালিসকে বলে, মা, কেঁদো না। এটা শুনে আর্থার কনফিউজড হয়ে যায়। ঠিক তখন আর্থারের মনে পড়ে তার বাবা মায়ের সাথে গুন্ডাদের লড়াইয়ের সময় তার বাবা বলেছিল, তোমার মাকে অবশ্যই রক্ষা করবে, কারণ তোমার একটা ছোট ভাই বা বোন হতে চলেছে। এটা মনে পড়তেই আর্থার বুঝতে পারে সামনে দাঁড়ানো ছোট মেয়েটি তার ছোট বোন। সে তাকে নিজের পরিচয় দেয় এবং বলে, আমার নাম আর্থার। তারপর আর্থারের মা ছোট মেয়েটিকে বলে, এলেনর, এ তোমার বড় ভাই। এটা শুনে এলেনর খুবই অবাক হয়ে যায়। তারপরের দৃশ্যে সবাই একসাথে বসে। তখন এলিস আর্থারকে জিজ্ঞেস করে, যখন তুমি আমাদের সাথে যোগাযোগ করেছিলে তখন তুমি বলেছিলে তুমি অসুস্থ। এখন কি তুমি পুরোপুরি ঠিক আছো? আর্থার বলে, হ্যাঁ, আমি এখন ঠিক আছি। এটা শুনে এলিস বলে, কিন্তু দেখে মনে হচ্ছে তুমি ভালোভাবে খাচ্ছ না, তুমি তো শুকিয়ে গেছো। সবাই এখন আর্থারের চারপাশে থাকে। এটা দেখে এলেনরের মন খারাপ হয়ে যায়। তখন এলিস তাকে ডাকে এবং বলে, এলেনর, তোমার মনে আছে তো ঘুমানোর আগে আমরা তোমাকে তোমার বড় ভাইয়ের কথা বলতাম? এটাই তোমার বড় ভাই। এটা শুনে আর্থারও এলেনরকে বলে, তোমার সাথে দেখা করে আমার খুবই ভালো লাগছে। আর সিলভিও তাকে পছন্দ করে, তাই সিলভি তার কাছে চলে যায়। তার পরের দৃশ্যে আর্থার তার বাবা মাকে সবকিছু বলে যা তার সাথে ঘটেছে, কিন্তু সিলভিয়ার ব্যাপারটা বলে না। এগুলো শোনার পর এলিস জিজ্ঞেস করে, যে অসুখ তোমার হয়েছিল সেটা কি আবার হতে পারে? আর্থার বলে, না, এটা শুধু হয়েছিল কারণ আমার মানাকোর খুব দ্রুত জেগে উঠেছিল। আর্থার মনে মনে বলে, আমি আমার বাবা মাকে সত্যি কথা এজন্য বলছি কারণ যদি তারা পরে জানতে পারে যে আমি এত শক্তিশালী হয়ে গেছি তাহলে বিষয়টা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তারপর তারা সিলভিকেও দেখে এবং জিজ্ঞেস করে, এটা কে? আর্থার বলে, আমি যখন ঘুরছিলাম তখন একটা বিস্টস নেস্টের কাছে ওকে পেয়েছিলাম। ওর মা মারা গিয়েছিল, তাই আমি ওকে সঙ্গে এনেছি, আর তার নাম সিলভি। এটা শুনে রেনল্ড বলে, ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই, আর ভালো বিষয় হলো তুমি সুস্থ আছো। তারপর রেনল্ড সরাসরি জিজ্ঞেস করে, তোমার মানাকোর এখন কোন স্টেজে আছে? এটা শুনে এলিস বলে, তোমার ছেলে এতদিন পর ফিরেছে আর তুমি প্রশ্ন করছো? রেনল্ড বলে, এতে খারাপ কি? আমি তো নিজের সাথে আর্থারের তুলনা করছি মাত্র। এটা শুনে আর্থার জিজ্ঞেস করে, আপনি এখন কি কাজ করছেন? রেনল্ড বলে, আমি হেলস্টিয়া অকশন হাউসে চাকরি পেয়েছি, সেখানে সিকিউরিটি টিমের ইনস্ট্রাক্টর আমি। এটা শুনে আর্থার বলে, এখন আপনার মানা কোন স্টেজে? তখন রেনল্ড বলে, 2 বছর আগে আমি ডিপ অরেঞ্জে পৌঁছে গেছিলাম। তারপর আর্থার আমাদের বলে, মানার রং ঊর্ধ্বক্রমে সাজানো থাকে, যেমন শুরু হয় ব্ল্যাক, রেড, অরেঞ্জ, ইয়েলো, সিলভার, হোয়াইট, এবং প্রতিটি রঙের 3টি স্তর থাকে, ডিপ, স্ট্যান্ডার্ড, লাইট। আর্থার তার বাবাকে দেখে বলে, আমার বাবা একজন অগমেন্টার, তাই তিনি শরীরকে প্রশিক্ষণ দেন, আর সেই কারণে তার মানা স্টেজ ধীরে ধীরে বাড়ছে। তারপর আর্থার বলে, আমার মানা স্টেজ হলো লাইট রেড। এটা শুনে তার বাবা অবাক হয়ে বলে, তুমি তো প্রায় আমার কাছাকাছি চলে এসেছো, তুমি এখানে কিভাবে পৌঁছালে? এখন আর্থার উত্তর দেওয়ার আগেই তার বাবা বলে, থাক, সেটা পরে বলা যাবে, এখন আমার সাথে ব্যাকইয়ার্ডে চলো, লড়াই করি। এখন আর্থারও এর জন্য রাজি হয়ে যায়। আর্থার তার পরিবারকে দেখে মনে মনে খুশি হয় এবং ভাবে বাড়ি ফিরে ভালো লাগছে। তারা একসাথে সময় উপভোগ করছিল। ঠিক তখনই এক ব্যক্তি তার পরিবার নিয়ে আসে। সে এসে রেনল্ডকে বলে, শুনলাম তোমার ছেলে নাকি এখনও বেঁচে আছে, এটা কি সত্যি? এটা শুনে আর্থার অবাক হয়ে যায় এবং ভাবে, এরা কি আমাদের পরিবারের বন্ধু? তখন রেনল্ড আর্থারকে বলে, এই ব্যক্তি হচ্ছে ভিনসেন্ট হেলস্টি, তিনি এই অকশন হাউসের মালিক, আর এর মানে এই লোকটাই আমার বস, এবং তার স্ত্রীর নাম টেবিথা।
এরপর রেনল্ড তাদের সাথে আর্থারকে পরিচয় করিয়ে দেয়। আর্থারও খুব ভদ্রভাবে তাদের স্বাগত জানায়। এটা দেখে তারা অবাক হয়ে যায়, কারণ আর্থারের মধ্যে এত ভালো ম্যানার্স থাকবে সেটা তারা ভাবতেই পারেনি। এরপর তারা তাদের মেয়েকে আর্থারের সাথে পরিচয় করায়। মেয়েটির নাম লিলিয়া। তখন লিলিয়া সিলভিকে দেখে অবাক হয়ে যায়। তার সিলভিকে ভালো লাগে। সে সিলভির সাথে খেলতে শুরু করে। এরপর রেনল্ড বলে, আসলে এই বাড়িটা ভিনসেন্টেরই, তাই ভালোই হলো ধ্বংস করার আগে নিজেকে পরিচয় করিয়ে দিয়েছ। এটা শুনে ভিনসেন্ট জিজ্ঞেস করে, ধ্বংস বলতে তুমি কি বোঝাচ্ছ? তখন রেনল্ড বলে, আমি আর্থারের সাথে গার্ডেনে লড়াই করতে যাচ্ছি। এটা শুনে ভিনসেন্টও অবাক হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় সবাই গার্ডেনে এসেছে ফাইট দেখতে। এটা দেখে ভিনসেন্ট বলে, এরা কি সত্যিই লড়বে নাকি? তারপর সে এলিসকে জিজ্ঞেস করে, রেনল্ড বলছিল আর্থারের মানা কোর লাইট রেড। রেনল্ড নিশ্চয়ই মজা করছিল, তাই না? তখন এলিস বলে, প্রথমে শুনে আমিও অবাক হয়েছিলাম, কিন্তু আর্থার সবসময় খুব দ্রুত শেখে, তাই মনে হয় সে সত্যিই বলছে। এটা শুনে ভিনসেন্ট হতবাক হয়ে যায় এবং বলে, 12 বছরেও এলফদেরও মধ্যে এমন ট্যালেন্ট পাওয়া যায় না। জাইরাস একাডেমির বাচ্চারাও খুব কষ্টে ডিপ রেড পর্যন্ত পৌঁছায়। অন্যদিকে আর্থার মনে মনে বলে, আমার মানার রং তো আরও উচ্চস্তর পর্যন্ত চলে যেত, কিন্তু সিলভিয়ার উইলের কারণে আমি মানা ট্রেনিং করতে পারিনি। এরপর তাদের ফাইট শুরু হতে যাচ্ছে। তখন আর্থারের বাবা তাকে বলে, সাবধান থাকবে, কারণ আগের বারের চেয়ে আমি এখন অনেক শক্তিশালী হয়ে গেছি। আর্থারও বলে, আমিও কিন্তু শক্তিশালী হয়ে গেছি। তারপর তাদের লড়াই শুরু হয়। দুজনেই মার্শাল আর্টসে অসাধারণ দক্ষতা দেখিয়ে একে অপরের সঙ্গে লড়ছিল। রেনল্ড বলে, এতেই হবে না, আরও চেষ্টা করতে হবে। তখন আর্থার তার আক্রমণ আরও শক্তিশালী করে। এর ফলে রেনল্ডকে আর্থারের আঘাতগুলো ডজ করতে হয়। এটা দেখে রেনল্ড মুগ্ধ হয়ে বলে, তুমি সত্যিই শক্তিশালী হয়েছ, কিন্তু এখন আমি সিরিয়াস হচ্ছি, এটা আগে থেকেই বলে দিলাম। এরপর আর্থারের বাবা আগুনের শক্তি ব্যবহার করতে শুরু করে। এটা দেখে আর্থার বলে, এই পৃথিবীর সোর্সাররা সেই এলিমেন্ট ব্যবহার করে যে এলিমেন্ট তারা সবচেয়ে ভালো। আগে তারা খুঁজে বের করে কোন এলিমেন্টের সাথে তারা কম্প্যাটিবল বেশি। এরপর তারা সেই এলিমেন্ট নিয়ন্ত্রণ করতে শেখে। বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে, যেমন ফায়ার, ওয়াটার, আর্থ এবং উইন্ড এলিমেন্ট। কিন্তু অগমেন্টারদের জন্য শেখা একটু কঠিন হয়, তাই তাদের আরও কঠোর পরিশ্রম করতে হয় নিজেদের এলিমেন্ট নিয়ন্ত্রণ করার জন্য। এখন রেনল্ড পুরোপুরি নিজের শরীরকে আগুনে কাভার করে ফেলে। এটা দেখে আর্থার মনে মনে বলে, আমার আগের জীবনেও এমনই একটি ফাংশন ছিল যা মানার মতো কাজ করত। আমরা সেটাকে কি অর্থাৎ লাইফ ফোর্স বলতাম। এলিমেন্টের মতো এটাকেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু যদি তোমার মধ্যে সেই প্রতিভা না থাকে, তারপরও যদি তুমি চেষ্টা করো, তবে তুমি বিশেষ ক্ষমতা শিখতে পারো, এবং হয়তো এই দুনিয়ায় অগমেন্টাররাও সেই রকমই হবে। এমন সময়ে আর্থার লড়াইয়ে কিছুটা সমস্যায় পড়ে, তাই সে নিজেও সিরিয়াস হয়ে যায়। সে তার মানা শক্তি ব্যবহার করতে শুরু করে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর তাদের লড়াই পুনরায় শুরু হয়। দুজনেই একে অপরকে আক্রমণ করছে, কিন্তু তবুও আর্থারকে দেখে মনে হয় সে হারতে বসেছে। তখন আর্থার বলে, ভিরিয়নের সাথে ট্রেনিং করার পর আমি অনেক কিছু শিখেছি। তারপর আর্থার তার বাবার দিকে আক্রমণ করতে যায় এবং মনে করে ভিরিয়ন তাকে বলেছিল, তুমি ফায়ার এলিমেন্টে অনেক উন্নতি করেছ, কিন্তু এখন সময় এর থেকেও বেশি কিছু শেখার। এরপর দৃশ্য ফিরে আসে বর্তমান সময়। আমরা দেখি আর্থার এখন অ্যাডভান্স ম্যাজিক ব্যবহার করতে শুরু করে। এটা দেখে রেনল্ড অবাক হয়ে যায়। আর্থার বলে, এত দ্রুত অবাক হয়ে গেলে? এরপর আর্থার পাশের ফাউন্টেন ব্যবহার করে সে এখন ওয়াটার এলিমেন্ট কন্ট্রোল করে। সে এটাকে রেনল্ডের দিকে ছুঁড়ে মারে, যেটা দেখে রেনল্ড অবাক হয়ে যায় এবং আক্রমণ ডজ করার চেষ্টা করে, কিন্তু কিছু পানি তার আগুনে লেগে নিভে যায় এবং এভাবে এই লড়াই শেষ হয়। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। রেনল্ড আর্থারকে জড়িয়ে ধরে বলে, তুমি সত্যিই অসাধারণ, তুমি এটি কখন শিখেছ? আর্থার বলে,
এটা আমি কিছুদিন আগে শিখেছি এবং আমি এখনও এটাকে কেবল সামান্য নিয়ন্ত্রণ করতে পারি। ওই সময় ভিনসেন্ট এবং তার স্ত্রী বলে, আর্থার তো সত্যিই একটা জিনিয়াস। পরের দৃশ্যে সবাই একসাথে বসে থাকে। ভিনসেন্ট রেনল্ডকে বলে, তুমি কি বুঝছো যে তোমার ছেলের ভবিষ্যৎ কত উজ্জ্বল? রেনল্ড উত্তর দেয়, হ্যাঁ, আমি এটা জানতাম তখন থেকেই, যখন আর্থার অ্যাওয়েকেন হয়েছিল, মাত্র 3 বছর বয়সে। এটা শুনে সবাই অবাক হয়ে বলে, সত্যি কি? অ্যালিস বলে, হ্যাঁ, ঠিক সেই কারণে আমাদের বাড়িটা ধ্বংস হয়েছিল। পুরনো ঘটনাগুলো মনে পড়তেই রেনল্ড হাসে এবং সে হাসতে হাসতে নিচে পড়ে যায়। তখন ভিনসেন্ট রেনল্ডকে বলে, কেমন হবে যদি আর্থারকে জাইরাস একাডেমিতে ভর্তি করানো হয়? এটা শুনে রেনল্ড বলে, তুমি এটা কি বলছো? ওই একাডেমি তো পুরো কন্টিনেন্টের সবচেয়ে নামকরা ম্যাজিক একাডেমি। তখন ভিনসেন্টের স্ত্রীও বলে, আমার হাজবেন্ড ঠিক বলছে। আর্থারের ক্ষমতা দেখে আমরা আনন্দের সঙ্গে তার ভবিষ্যতে ইনভেস্ট করব। আর তার ভর্তি ফিও আমরা বহন করব। এলিস বলে, আপনারা আমাদের জন্য আগেই অনেক কিছু করেছেন, এখন আর্থারের ফিও দেবেন? আর এমনিতেও আর্থার একাডেমিতে কিভাবে ভর্তি হবে? ভিনসেন্ট বলে, চিন্তা করো না, আমি জাইরাস একাডেমির ডিরেক্টরকে চিনি, আমি সরাসরি কথা বললে সব ঠিক হয়ে যাবে। এরপর আর্থার বলে, আমি একটা কথা বলতে চাই, আমি অনেক দিন পর আমার পরিবারের সঙ্গে দেখা করেছি, তাই এখন আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। ভিনসেন্টও এতে রাজি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আর্থার সেই জায়গা থেকে চলে যায়। তখন লিলিয়া এসে বলে, যদি তুমি ওই দিকে যাও তুমি বেসমেন্টে হারিয়ে যাবে, কিন্তু আমি একটি ভালো জায়গা জানি, তুমি আমার সঙ্গে চলো। আর্থারও এর জন্য রাজি হয়ে যায়। এরপর লিলিয়া তাকে সকল মেডসদের কাছে নিয়ে যায় এবং বলে, এটা আমাদের আজকের অতিথি। এটা শুনে আর্থার অবাক হয়। সে মনে মনে বলে, লিলিয়া একটু আগে খুব কম কথা বলতো আর এখন এত বেশি কথা বলছে, ও কি এই রকমই? এরপর লিলিয়া বসে খেতে শুরু করে। তখন এক মেড আর্থারকে বলে, লিলিয়া সব সময় তখনই আসে যখন সে স্ট্রেস ফিল করে, কারণ তার বাবা মা চায় সে একজন সোর্সারার হিসাবে অ্যাওয়েকেন হোক, যদিও তারা নিজে সোর্সারার না। কিন্তু লিলিও চায় একজন সোর্সারার হিসেবে অ্যাওয়েকেন হতে, কিন্তু এখন তো সে শুধু একটা বাচ্চা, আর এখনই তার ওপর চাপ পড়েছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি, ঘুমানোর সময় আর্থারের বাবা মা তার কাছে চলে আসে। এলিস আর্থারকে বলে, বিশ্বাস করতে পারছি না, তুমি আবার আমাদের কাছে ফিরে এসেছো, তুমি অনেক বড় হয়ে গেছো এবং দেখতে সুন্দরও। তখন রেনল্ডও বলে, হ্যাঁ, তুমি কেমন দেখাও তা গুরুত্বপূর্ণ নয়, তুমি আমাদের ছেলে। আমি বিশ্বাস করি ভবিষ্যতে তুমি সবচেয়ে শক্তিশালী সোর্সারার হয়ে উঠবে। এরপর তারা আর্থারকে বিশ্রাম করতে বলে এখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে অ্যালিস আর্থারকে বলে, আমাকে একটি গুড নাইট কিস দাও। আর্থারও রাজি হয়ে তার মাকে গুড নাইট কিস দেয়। এরপর আর্থার বলে, আমি আপনাদের খুব মিস করেছি। এটা শুনে তারাও বলে, হ্যাঁ, আমরাও তোমাকে মিস করেছি। তখন রেনল্ড আর্থারকে বলে, ভিনসেন্ট যা বলেছিল তার জন্য মন খারাপ করো না। আর্থার বলে, চিন্তা করো না, আমার একদমই খারাপ লাগেনি, তারা তো শুধু আমার ভালো চেয়েছিল। এরপর সবাই ঘুমানোর জন্য চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা সকালের সিন দেখি, যেখানে সব আগের অ্যাডভেঞ্চারাররা এসেছে। তারা সবাই আর্থারকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। সেখানে আমরা জ্যাসমিনকেও দেখি। সে আর্থারকে জড়িয়ে ধরে বলে, সব আমার ভুল ছিল, যার কারণে তুমি পড়ে গিয়েছিলে, আমাকে ক্ষমা করো। তখন আর্থার বলে, এতে তোমার কোনো দোষ নেই। এইসব দেখার পর বাকিরাও ইমোশনাল হয়ে যায়। পরবর্তী দৃশ্যে সবাই একসাথে বসে আছে, যেখানে আর্থার এটা শুনে অবাক হয়ে যায় যে সবাই অ্যাস্টেন সিটি থেকে ফিরে এসেছে এবং তারা অনেকগুলো জব করে এখানে এসেছে। তারা এমন জায়গায়ও গেছে যেখানে তারা আগে কখনো যায়নি। এটা দেখে আর্থার ভাবতে শুরু করে, যদি দেখা যায় আমি এই কন্টিনেন্ট আর কিংডম সম্পর্কে কিছুই জানি না, আমি তো কখনো বাইরেই যাইনি, হয়তো আমার একজন অ্যাডভেঞ্চারার হওয়া উচিত, যাতে এই কন্টিনেন্ট সম্পর্কে আরও জানতে পারি। আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন, যাতে এর নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইজ।